গরিবের বাচ্চা গরিব খ্যাত কোথাকার, তোর মতো অসভ্য ছেলেদের এইসব নামি দামি কলেজে কি কাজ? তুই কি জানিস আমার এই ড্রেসের দাম কত? তোর পুরো ফ্যামিলির 1 বছরের ইনকামের চেয়েও বেশি হবে হয়তো। তোর সাহস কি করে হয় আমার গায়ে ধাক্কা দেওয়ার? তোর মতো অসভ্যদের রাস্তাঘাটে পড়ে থাকা উচিত, কলেজে নয়। তোর মতো ছেলে কিভাবে এখানে চান্স পায় আমি জানি না। নিশ্চয়ই কোনো চিটিং করে এসেছিস। এই থাপ্পড়টা মনে রাখবি, আর জীবনে কখনো আমার সামনে পড়বি না। তোর মতো অসভ্য গরিব চাষাদের মুখ দেখতেও আমার ঘৃণা হয়। দূর হয় এখান থেকে। আপা, আমি আমি আসলে ভিড়ের মধ্যে ছিলাম, খুব দুঃখিত। আমি ইচ্ছে করে করিনি। রিমা হিংস্রভাবে হেসে ওঠে এবং নাহিমের সামনে এগিয়ে আসে। ইচ্ছে করে করিসনি? আরে তোর মতো অসভ্য চাষার ছেলেরা ইচ্ছে করে এর চেয়েও খারাপ কাজ করতে পারে। তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? হ্যাঁ, সাগর হেসে রিমার পাশে এসে দাঁড়ায় এবং মন্তব্য করে, আরে রিমা, দেখি বোঝা যাচ্ছে মালটা একদম ক্ষেত। কোত্থেকে এসেছে কে জানে, গ্রামের গুন্ডা টাইপের কিছু হবে হয়তো। মিমি হাসতে হাসতে যোগ করে, হ্যাঁ রে রিমা, তোর এত দামি ড্রেসটা নষ্ট করে দিল, ছি ছি। রিমা নাহিমের একদম সামনে এসে দাঁড়ায়। তার চোখে মুখে তীব্র ঘৃণা। সে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আপা প্লিজ, আমি সত্যি খুব দুঃখিত। আপনি যা বলছেন তা ঠিক নয়। আমি অনেক কষ্ট করে এখানে। রিমা নাহিমের কথা শেষ না করতেই চরম অবজ্ঞা ভরে বলে ওঠে, চুপ কর। তোর মতো ছোট লোকের মুখে দুঃখিত শব্দটা মানায় না। তোর মতো ছেলেদের ভাষা তো তোর মতোই হবে। শোন, আজকের দিনের শুরুটা তুই খারাপ করে দিয়েছিস। তোর শাস্তি ওই থাপ্পড়টা ছিল, মনে রাখবি। সাগর আর মিমি হাসতে থাকে। আশেপাশের কিছু ছাত্রছাত্রী আড়ালে ফিসফিস করে। কেউ কেউ নাহিমের দিকে করুণভাবে তাকায়, কেউ বা রিমার সাহসিকতায় অবাক হয়। নাহিম অপমানে, কষ্টে এবং ক্রোধে জমে যায়। সে আর ওখানে দাঁড়াতে পারে না। ব্যাগটা হাতে নিয়ে দ্রুত পায়ে কলেজের ভিতরে চলে যায়, যেন এই জায়গা থেকে পালাতে চায়। তার চোখে দিয়ে তখনও পানি পড়ছে। রিমা নিজেদের বন্ধুদের দিকে ফিরে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তোর দিনের শুরুতেই মেজাজটা খারাপ করে দিল এইসব অসভ্যগুলো। চল চল ভিতরে চল, এইসব গরিব দেখতে ইচ্ছেও করে না। রিমা, সাগর এবং মিমি হেসে কথা বলতে বলতে কলেজের ভিতরে প্রবেশ করে। ও কি হচ্ছে বুঝতে পারছেন না তো? ওকে, ক্লিয়ার করে দিচ্ছি। একটি স্থানীয় কলেজের গেট। প্রথম দিনের কোলাহল। সময় সকাল। কলেজের গেট দিয়ে নতুন ছাত্রছাত্রীরা ঢুকছিল। অনেকের সাথেই তাদের বাবা মা এসেছেন। পরিবেশটা উচ্ছল এবং কিছুটা নার্ভাস। এর মধ্যেই একটা দামি চকচকে গাড়ি এসে কলেজের গেটের সামনে থামে। গাড়ির দরজা খোলে এবং রিমা বেরিয়ে আসে। তার পরনে আধুনিক পোশাক, চোখে দামি রোদ চশমা, হাতে মানানসই পার্স। তার চালচলনে আভিজাত্য এবং স্পষ্ট অহংকার। তার সাথে তার দুইজন বন্ধু সাগর এবং মিমি গাড়ি থেকে নামে। তারাও আধুনিক এবং কিছুটা উদ্ধত প্রকৃতির। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে দিয়ে অতি সাবধানে হেঁটে আসছিল নাহিম। তার পরনে সাধারণ পরিষ্কার শার্ট, প্যান্ট, পায়ে পুরনো কিন্তু পরিষ্কার জুতো, হাতে একটা পুরনো ব্যাগ। তার চেহারায় গ্রামের সারল্য এবং চোখে একরাশ স্বপ্ন। ভিড়ের চাপে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। রিমা গাড়ি থেকে নেমে গেটের দিকে এগোচ্ছিল। তার হাঁটা ছিল অত্যন্ত আত্মবিশ্বাসী এবং দ্রুত। নাহিম হঠাৎ ভিড়ের মধ্যে একটু ধাক্কা খেয়ে সরে আসার সময় তার হাতের ব্যাগটা অসাবধানে রিমার গায়ে লেগে যায়। রিমার দামি পোশাকের এক জায়গায় সামান্য ধুলো লাগে। রিমা আচমকা থেমে যায়। তার চোখে পড়া রোদ চশমা খুলে নাহিমের দিকে তাকায়। তার চোখ মুখ রাগে লাল হয়ে যায়। নাহিম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। সে বুঝতে পারেনি কি ঘটছে। রিমা নাহিমের দিকে তাকিয়ে রাগে থাপ্পড় দিয়ে ওই কথাগুলো নাহিমকে শুনিয়েছিল। তার আসল নাম শাহাদাত হোসেন নাহিম। নাহিম একটি ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় এবং গভীরভাবে শ্বাস নেয়। তার গাল তখনও জ্বলছে। রিমার বলা কথাগুলো তার কানে বাজতে থাকে। গরিবের বাচ্চা গরিব, খ্যাত অসভ্য চাষা। নাহিম নিজের মনে মনে ফিসফিস করে বলে, গরিব? হ্যাঁ, আমি গরিব, কিন্তু তাই বলে আমি অসভ্য, ছাসা?
আমার বাবা সারাদিন রোদে পুড়ে মাঠে কাজ করে বলে কি আমি খারাপ? এই অপমানের শোধ আমাকে নিতেই হবে। আমাকে প্রমাণ করতেই হবে যে আমি গরিব হতে পারি, গ্রাম থেকে আসতে পারি, কিন্তু আমি ওই অহংকারী মেয়েটার চেয়ে অনেক বড় হতে পারি, অনেক বড়। নাহিম চোখ মোছে। তার চোখে এখন আর শুধু কষ্ট নেই, আছে এক অদম্য জেদ। সে স্থির দৃষ্টিতে কলেজের বিল্ডিংটার দিকে তাকায়। নাহিম দৃঢ় কণ্ঠেই বলে ওঠে, এই শহরের পথে আমাকে একাই লড়তে হবে। কেউ আমার পাশে থাকবে না, কিন্তু আমি পারবো। আমাকে পারতেই হবে। বাবা মায়ের কষ্টের দাম দিতে হবে, গ্রামের মানুষের স্বপ্ন পূরণ করতে হবে, আর ওই অহংকারী মেয়েটার মুখের উপর জবাব দিতে হবে। নাহিম ঘুরে ক্লাসরুমের দরজার দিকে তাকায়। বাইরে ছাত্রছাত্রীদের কোলাহল। সে একটা গভীর শ্বাস নেয় এবং ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। তার হাঁটায় এখন আর সেই অপ্রস্তুত ভাব নেই, আছে এক নতুন দৃঢ়তা। এদিকে নাহিমদের গ্রাম একটি ছোট্ট মাটির ঘর। সময় আগের দিন সন্ধ্যাবেলা, সূর্যাস্ত হচ্ছে। গ্রামের শান্ত পরিবেশ। নাইমদের ছোট্ট উঠানে নাইমের বাবা রফিক লুঙ্গি পরে বসে বিড়ি টানছেন। নাইমের মা ঘরে কাজ করছেন। পরিবেশটা স্নিগ্ধ হলেও সেখানে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। নাইমের মা ঘর থেকে বেরিয়ে এসে জানতে চান, ওগো শোনো, নাহিমের কলেজের সব কাগজপত্র ঠিকঠাক গুছিয়ে দিয়েছো তো? কালকেই তো রওনা দেবে। হ্যাঁ, দিয়ে দিয়েছি, সব ঠিক আছে। ব্যাগে জামা কাপড় গোছানো আছে, শুধু শুধু টাকাটা নিয়েই চিন্তা হচ্ছে। নাইমের মা টাকার চিন্তা প্রকাশ করেন এবং চেয়ারম্যানের কথা বলেন। টাকা? হ্যাঁ গো, এতগুলো টাকা জোগাড় করতে যে কি কষ্ট হলো। জমিটা বন্ধক রাখতে হলো, যদি পরে শোধ দিতে না পারি। চেয়ারম্যান সাহেব তো আর ভালো মানুষ নন, সুদ দিতে দেরি হলেই চোখ রাঙাবে। রফিক বিড়ি নিভিয়ে বলেন, আর বলো না, চেয়ারম্যান আকমল চৌধুরী লোকটা ভালো না, গরিবের রক্ত চুষে খায়। কত লোকের জমি যে এভাবে কেড়ে নিয়েছে তার ইয়ত্তা নেই। আমারও চিন্তা হয়, কিন্তু কি করব বলো? নাহিম আমাদের একমাত্র ছেলে, ও যদি শহরে গিয়ে পড়াশোনা করে মানুষ হতে পারে তাহলেই আমাদের সব কষ্ট সার্থক। ওই তো আমাদের ভবিষ্যৎ। নাইমের মা সায় দেন এবং চেয়ারম্যানের খারাপ স্বভাবের কথা আবারও বলেন। তা ঠিক বলেছ, নাইম আমাদের গর্ব। গ্রামের সবাই ওকে ভালোবাসে, শুধু ওই চেয়ারম্যানটাই। ও কেন যে এত খারাপ? মানুষের জমি জমা কেড়ে নিয়ে কি পায় কে জানে। সেদিন তো দেখলে কাদের মিয়ার বাড়িটা কি করে কেড়ে নিল। বুড়ো মানুষটা এখন কোথায় থাকবে কে জানে। এই জন্যই তো নাহিমকে শহরে পাঠাতে চাই, যাতে ও মানুষ হয়ে এই সব অন্যায় অত্যাচার থেকে দূরে থাকতে পারে। আর যদি কখনো কিছু করার ক্ষমতা হয় ওর, তাহলে যেন এই সব চেয়ারম্যানদের মতো লোকদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। আল্লাহ ভরসা। ছেলের কপালে কি লেখা আছে জানি না, শুধু দোয়া করি ও যেন ভালো থাকে, পড়াশোনা শেষ করে মানুষ হয়ে ফেরে। আমাদের সব কষ্ট যেন বৃথা না যায়। রফিক এবং তার স্ত্রী তার নাইমের ভবিষ্যৎ এবং বন্ধক রাখা জমি নিয়ে চিন্তিত। চেয়ারম্যানের ছায়া তাদের সুখ কেড়ে নিতে পারে, এই ভয় তাদের মনে কাজ করছে। নাইমের মা কিছুক্ষণ চুপ থেকে জানতে চান, আচ্ছা, নাইমের হাতে বেশি টাকা দাওনি তো? শহর নাকি খুব খারাপ জায়গা, অসৎসঙ্গ। না না, চিন্তা করো না, আমি খুব হিসেব করে দিয়েছি। শুধু পথ খরচ আর প্রথম মাসের খরচটা যাতে চলে যায়, বাকিটা ওকে নিজেই কষ্ট করে চালিয়ে নিতে হবে। ও তো আর ছোট নয়। আর নাহিমকে আমি চিনি, ওর টাকার মর্ম বোঝে, আর ওর মাথায় পড়াশোনা ছাড়া অন্য কিছু ঢুকবে না। সে তো ঠিক আছে, ছেলেটা পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। শুধু একটাই ভয়, যদি টাকা জোগাড় করতে না পারে সময় মতো, চেয়ারম্যান যদি জমিটা কেড়ে নেয়, তাহলে তো আমাদের আর কিছুই থাকবে না। ওই চিন্তাটাই মাথার মধ্যে ঘুরছে, কিন্তু বিশ্বাস রাখো, নাহিম নিশ্চয় খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারবে, আর আমরাও চেষ্টা করব। এদিকে কলেজের করিডোর, বিভিন্ন ক্লাসরুমের সামনে ভিড়। নাইম দ্রুত পায়ে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। তার গাল তখনও লাল হয়ে আছে। সে একটি ফাঁকা ক্লাসরুম খুঁজে তার ভিতরে প্রবেশ করে। ক্লাসরুমটি ফাঁকা। সে একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। নাইম কষ্টমাখা মুখে নিজের গালে হাত দিয়ে ভাবে, থাপ্পড় মারলো সবার সামনে, শুধু আমি গরিব বলে, গ্রাম থেকে এসেছি বলে।
সে দীর্ঘশ্বাস ফেলে। তার চোখ আবারও ভিজে আসে। সে ব্যাগ থেকে একটা পুরনো ডায়েরি বের করে। ডায়েরির প্রথম পাতায় তার বাবা মায়ের ছবি। ছবিটা দেখে সে শক্তি পায়। নাইম ডায়েরির ছবিতে হাত বুলিয়ে নিজের মনে মনে বলে, বাবা মা, তোমরা চিন্তা করো না, আমি হার মানব না। আজকের এই অপমান আমি কোনোদিনও ভুলবো না। ওই মেয়েটা রিমা, ও আমাকে চিনতে পারেনি, ও জানে না আমি কে। একদিন আমি প্রমাণ করব আমি শুধু গরিব কৃষকের ছেলে নই, আমি আরও অনেক কিছু। নাইম ডায়েরিটা বন্ধ করে। তার চোখে দৃঢ় সংকল্পের ঝলক। সে উঠে দাঁড়ায়। নাইম দৃঢ় কণ্ঠেই বলে ওঠে, এই শহরের পথে আমাকে একাই লড়তে হবে, কেউ আমার পাশে থাকবে না, কিন্তু আমি পারবো। আমাকে পারতেই হবে। বাবা মায়ের কষ্টের দাম দিতে হবে, গ্রামের মানুষের স্বপ্ন পূরণ করতে হবে, আর ওই অহংকারী মেয়েটার মুখের উপর জবাব দিতে হবে। নাইম ঘুরে ক্লাসরুমের দরজার দিকে তাকায়। বাইরে ছাত্রছাত্রীদের কোলাহল। সে একটা গভীর শ্বাস নেয় এবং ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। তার হাঁটায় এখন আর সেই অপ্রস্তুত ভাব নেই, আছে এক নতুন দৃঢ়তা। কলেজের ক্যান্টিন, ছাত্রছাত্রীদের জটলা লাঞ্চের সময় ক্যান্টিনটা খুব ব্যস্ত। ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে। নাইম ক্যান্টিনের একপাশে চুপচাপ বসে আছে। তার সামনে শুধু একটা পানির বোতল। তার কাছে হয়তো ক্যান্টিনে খাওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই। রিমা, সাগর এবং মিমি তাদের কিছু বন্ধু নিয়ে ক্যান্টিনের অন্য প্রান্তে একটি টেবিলে বসে আছে। তাদের সামনে বিভিন্ন ধরনের খাবার। তারা হাসছে, গল্প করছে। সাগর হেসে রিমার দিকে তাকিয়ে মন্তব্য করে, যাই বলিস রিমা, সকালে মালটাকে থাপড়ে দারুণ কাজ করছিস, ওর মুখটা দেখার মতো হয়েছিল। মিমি যোগ করে, হ্যাঁ রে, ওই সব বস্তি ছেলেপুলেদের একটু শিক্ষা দেওয়া দরকার। ভাবে কি এরা নিজেদের? রিমা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আরে দূর, এদের পাত্তা দিস কেন? ওরা তো ওই জঙ্গলের মধ্যেই থাকার যোগ্য, ভুল করে এই ভালো জায়গায় চলে এসেছে। যাকগে, বাদ দে, এদের কথা ভেবে মেজাজ খারাপ করার দরকার নেই। চল কিছু অর্ডার দে। রিমা এবং তার বন্ধুরা হাসতে হাসতে খাবারের অর্ডার দেয়। রিমার চোখ হঠাৎ নাইমের ওপর পড়ে, যে একা একা কোণে বসে আছে। নাইমকে দেখে রিমার মুখে আবারও বিরক্তি ফুটে ওঠে। রিমা সাগর আর মিমির দিকে তাকিয়ে চাপা বিরক্তি নিয়ে বলে, দেখ দেখ, হয়েছে সেই খ্যাটটা একা একা বসে আছে। বোধহয় ক্যান্টিনে খাওয়ার টাকাও নেই। আমি তো আগে বলেছি, এসব গরিবের বাচ্চা এসব জায়গায় ফিট করা না। হায় রে, কি অবস্থা, দেখি ঘেন্না লাগছে। রিমা হঠাৎ কৌতুক করে নাইমের দিকে একটি কলার খোসা ছুঁড়ে মারে। সেটা গিয়ে নাইমের সামনে পড়ে। নাইম চমকে ওঠে। সে রিমার দিকে তাকায়। রিমা নাইমের দিকে তাকিয়ে জোরে হেসে বলে, এই যে তোর জন্য খাবার, নে খা। তোর তো পয়সা নেই জানি। ক্যান্টিনের কিছু ছাত্রছাত্রী রিমার এই কাজ দেখে হাসে। নাইমের মুখ লজ্জায় ও অপমানে লাল হয়ে যায়। সে চুপচাপ বসে থাকে, কোনো প্রতিক্রিয়া দেখায় না। নাইম মনে মনে কঠিন সংকল্প নিয়ে ভাবে, হাসো, যত খুশি হাসো। আজ আমাকে নিয়ে হাসছো, একদিন তোমরা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে যাবে। সেদিন আমার হাসিটা আরও চওড়া হবে। নাহিম আস্তে করে তার সামনে পড়ে থাকা কলার খোসাটা সরিয়ে দেয়। সে মাথা নিচু করে বসে থাকে যতক্ষণ না রিমা ও তার বন্ধুরা চলে যায়। কলেজের লাইব্রেরি, নীরব পরিবেশ। সময় বিকেলের পর। লাইব্রেরিতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। পরিবেশটা শান্ত ও গম্ভীর। নাইম একটি টেবিলের কোণে বসে একাগ্রভাবে পড়াশোনা করছে। তার সামনে বেশ কয়েকটি বই খোলা। সে মনোযোগ দিয়ে নোট নিচ্ছে। তার চেহারায় ক্লান্তি থাকলেও পড়াশোনার প্রতি তার নিষ্ঠা স্পষ্ট। একসময় রিমা লাইব্রেরিতে আসে তার কিছু বই খুঁজতে। সে হয়তো কোনো রেফারেন্স বই খুঁজছে। তার সাথে মিমি বা অন্য কেউ নেই। রিমা লাইব্রেরির নিয়ম অনুযায়ী চুপচাপ হাঁটে, কিন্তু তার চোখে মুখে এক ধরনের উদাসীনতা। বই খুঁজতে খুঁজতে রিমার চোখ নাইমের ওপর পড়ে। নাইম তখন পড়াশোনায় ডুবে আছে। তার চেহারায় কোনো অপসাদ নেই, শুধু গভীর মনোযোগ। রিমার হয়তো মনে পড়ে সকালে সে নাইমের সাথে কি ব্যবহার করেছিল। তার মনে হয়তো এক মুহূর্তের জন্য সামান্য কৌতূহল চলে আসে যে এই ছেলেটা এত পরিশ্রম করে কেন। রিমা নাইমের দিকে তাকিয়ে মনে মনে তার ছেলের হাসি হেসে ভাবে, এই ছেলেটা দেখছি আসলে শুধু পড়াশোনা করে, সকালে অত কিছু বলার পরও। যাকগে, কি লাভ, খ্যাত তো খ্যাতি থাকে, পড়াশোনা করে আর কি হবে? বাবার পয়সায় আরাম করে না, পরে এভাবে কষ্ট করার কি দরকার? রিমা নাইমের দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো ভাবে।
সে নাইমকে দেখেও না দেখার ভান করে নিজের বই খোঁজার দিকে মনোযোগ দেয়। নাইম তার উপস্থিতি টের পায় না। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন কলেজের ক্লাসরুমের বিরতির পর, সময় দুপুরের আগে, শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে গেছেন। ছাত্রছাত্রীরা বিরতিতে গল্প করছে। নাইম একা এক কোণে বসে পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছে। সে তার বইয়ের পাতা উল্টাচ্ছে। সাগর রিমার সাথে কথা বলতে বলতে নাইমের দিকে তাকিয়ে মন্তব্য করে, ওই দেখ রিমা, তোর সেই ফ্যান একা একা বসে আছে, বোধহয় তোর ভয়ে কারোর সাথে কথা বলতেও সাহস পায় না। মিমি যোগ করে, হ্যাঁ রে, কি ভিতরে বাবা, সেদিনের পর তো মুখই দেখায় না ঠিক করে। রিমা নাইমের দিকে তাকিয়ে অহংকারী হাসি হেসে বলে, ভীতু তো হবেই, ছোট লোকরা এমনই হয়। এদের সাহস শুধু নিজেদের বস্তিতেই চলে, বাইরে বেরোলে লেজ গুটিয়ে নেয়। নাইম তাদের কথা শুনতে পায়। সে মুখ তুলে রিমার দিকে তাকায়। তার চোখে কোনো ভীতি নেই, শুধু চাপা কষ্ট আর জেদ। রিমার সাথে চোখাচোখি হয়। নাহিম কোনো কথা না বলে রিমার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নাইম তার কণ্ঠস্বরে দৃঢ়তা এনে রিমার দিকে তাকিয়ে জবাব দেয়, ভীতু নই। আমি কেন আপনাদের সাথে তর্ক করতে যাব? আপনাদের কথাগুলো আমার কাছে মূল্যহীন। আমার পরিচয় আমি নিজেই তৈরি করব, আপনাদের দয়ায় নয়। নাইমের এই অপ্রত্যাশিত জবাব শুনে রিমা, সাগর এবং রিমি অবাক হয়ে যায়। তাদের মুখের হাসি নিভে যায়। তারা আশা করেনি নাইম এভাবে জবাব দেবে। সাগর চাপা স্বরে রিমার দিকে তাকিয়ে মন্তব্য করে, কিরে রিমা, মালটা তো দেখছি। মিমি যোগ করে, হ্যাঁ রে, যা নয় তাই বলেছে, সাহস তো কম নয়। রিমার রাগ সামলে নিয়ে আগের চেয়েও বেশি তাচ্ছিল্য নিয়ে বলে, এই জন্যই তো বললাম, ওরা খ্যাত, কি বলতে হয় জানে না। দুদিন যাক, দেখবি ঠিক হবে। এখন নতুন এসেছে তো, তাই হয়তো একটু ভাব দেখাচ্ছে। চল এখান থেকে, এসব গরিবদের সাথে কথা বলতেও আমার রুচি হচ্ছে না। রিমা, সাগর এবং মিমি বিরক্তি নিয়ে নাইমের কাছ থেকে সরে যায়। নাইম আবারও একা হয়ে যায়, কিন্তু তার মনে এখন আত্মবিশ্বাসের বীজ বপন হয়েছে। সে বুঝতে পারে ভয় পেলে চলবে না, নিজেকেই নিজের সম্মান অর্জন করতে হবে। কলেজের প্রিন্সিপালের কক্ষ, সময় দুপুরের পর। প্রিন্সিপাল তার অফিসে বসে কাজ করছেন। এমন সময় নাইম তার ঘরে প্রবেশ করে। নাইমের চেহারায় কিছুটা উদ্বেগ। নাইম ভয় পেয়ে জানতে চায়, স্যার, ভেতরে আসতে পারি? হ্যাঁ এসো। কি নাম তোমার? ও, শাহাদাত হোসেন নাহিম। বসো। কি ব্যাপার, কিছু দরকার? জি স্যার, আমার কিছু আর্থিক সাহায্য দরকার ছিল। আমি সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে চাই। আমার বাবার পক্ষে পড়াশোনার সব খরচ চালানো সম্ভব হচ্ছে না। প্রিন্সিপাল নাইমের কাগজের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ, তোমার রেজাল্ট তো খুবই ভালো। তুমি তো গ্রামের সেরা ছাত্র, এটা খুব ভালো খবর। কিন্তু আর্থিক সাহায্য? কলেজে সরকারি স্কলারশিপের সুযোগ সীমিত। তাছাড়া আবেদন করার একটা নির্দিষ্ট সময় থাকে। তুমি কি সেই সময়ের মধ্যে আবেদন করেছিলে? না স্যার, আমি জানতাম না। আমি ভেবেছিলাম কলেজে এসে যোগাযোগ করলে হবে। ও নো, এটা তো মুশকিল হলো। সময় পার হয়ে গেছে। এখন এই সেমিস্টারে তোমার জন্য কিছু করা খুব কঠিন। পরের সেমিস্টারে চেষ্টা করতে পারো। নাইম তার কণ্ঠস্বরে আকুতি এনে অনুরোধ করে, স্যার প্লিজ, কিছু একটা ব্যবস্থা করুন। আমার বাবা অনেক কষ্ট করে জমি বন্ধক রেখে আমাকে এখানে পাঠিয়েছেন। যদি আমি খরচ চালাতে না পারি, তাহলে হয়তো আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমাদের জমিটাও চলে যাবে চেয়ারম্যানের কাছে। প্রিন্সিপাল চিন্তিত মুখে চেয়ারম্যানের কথা জানতে চান। জমি বন্ধক? গ্রামের চেয়ারম্যান? কোন চেয়ারম্যান? স্যার, আমাদের গ্রামের চেয়ারম্যান আকমল চৌধুরী। আকমল চৌধুরী? ও আচ্ছা, বুঝলাম। দেখো নাই, আমি এই মুহূর্তে তোমাকে স্কলারশিপ দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করতে পারি অন্য কোনোভাবে তোমাকে সাহায্য করা যায় কিনা। হয়তো কোনো পার্ট টাইম কাজের সুযোগ বা অন্য কোনো ফান্ড, কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারছি না। স্যার, যে কোনো সুযোগই আমার জন্য অনেক বড় সাহায্য হবে। আমি যে কোনো কাজ করতে রাজি আছি। ঠিক আছে, তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি দেখি কি করা যায়। আশা হারিও না, তোমার মতো মেধাবী ছাত্রের পড়াশোনা বন্ধ হোক, এটা আমিও চাই না। নাহিম আশাহত হলেও কিছুটা ভরসা দিয়ে প্রিন্সিপালের কক্ষ থেকে বের হয়। সে বুঝতে পারে লড়াইটা আরো কঠিন। কলেজের খোলার মাঠের এক কোণ, সময় বিকেলবেলা কলেজের মাঠে ছাত্রছাত্রীরা খেলাধুলা করছে, আড্ডা দিচ্ছে। নাইম এক কোণে একটি গাছের নিচে বসে আছে। তার মুখে চিন্তার ছাপ। সে সম্ভবত তার বাবা মায়ের কথা এবং গ্রামের কথা ভাবছে। রিমা এবং তার বন্ধুরা মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। রিমার চোখ আবারও নাইমের
ওপর পড়ে। নাহিমেকে একা বিষণ্ণ বসে থাকতে দেখেই রিমার মনে হঠাৎ কি বোঝা যায় না, হয়তো সে একটু কৌতূহলী হয়। মিমি রিমার দিকে তাকিয়ে জানতে চায়, এই রিমা, চল না আজ নতুন খোলা ক্যাফে শপে যাই, দারুণ ইন্টেরিয়র করেছে। রিমা নাহিমের দিকে তাকিয়ে থেকে উত্তর দেয়, তারপর তার মনে কিছু আসে। হ্যাঁ চল, দাঁড়া, তোরা যা, আমি আসছি একটু পরে, একটা জিনিস চেক করতে হবে। সাগর অবাক হয়ে জানতে চায়, কি চেক করবি? তোরা যা তো, বলছি তো আসছি। সাগর এবং মিমি কিছুটা অবাক হয়ে রিমার কাছ থেকে চলে যায়। রিমা ধীরে ধীরে নাহিম যেদিকে বসে আছে সেদিকে হেঁটে যায়। নাহিম তখনও অন্যমনস্ক। রিমা নাহিমের সামনে এসে দাঁড়িয়ে জানতে চায়, কি ব্যাপার, একা একা বসে আছিস যে, মন খারাপ? নাহিম চমকে ওঠে। রিমাকে তার সামনে দেখে সে অবাক হয়। সে মনে করে রিমা আবারও তাকে অপমান করতে এসেছে। নাহিম সাবধানী সুরে জানতে চায়, আপনি এখানে কিছু দরকার ছিল? রিমা সামান্য তাচ্ছিল্যের সাথে উত্তর দেয়, দরকার থাকবে কেন, এমনি এলাম, ভাবলাম দেখি কি করিস একা একা বসে। তোর তো মনে হয় বন্ধুরা কেউ নেই, তাই না? আমার বন্ধুরা গ্রামে আছে, আর এখানে এখানে বন্ধু বানানোর মতো পরিস্থিতি এখনো হয়নি। পরিস্থিতি মানে কি? তুই কি সবাইকে ভয় পাস নাকি? ভয় পাই না, শুধু বুঝে গেছি এই শহরে আর এই কলেজে সবাই একরকম নয়। কিছু মানুষ শুধু বাইরেটা দেখে বিচার করে, ভেতরের খবর রাখে না। নাহিমের কথায় রিমা একটু থমকে যায়। সে বুঝতে পারে নাহিম তাকে ইঙ্গিত করছে, কিন্তু সে তার অহংকার ছাড়তে চায় না। রিমা হাসার চেষ্টা করে এবং তাচ্ছিল্য করে। ও, তুই তো দেখছি খুবই ফিলোসফি শিখে গেছিস। কে শেখালো? তোর গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার? আমার গ্রামের মানুষরাই আমাকে অনেক কিছু শিখিয়েছে, যেটা হয়তো শহরের বড় বড় বইতেও পাওয়া যায় না। সম্মান পেতে হলে আগে সম্মান দিতে শিখতে হয়। আই, তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর সাহস কত বড় হয়েছে রে! সেই দিনের থাপ্পড়টা মনে নেই? মনে আছে, প্রতিটি মুহূর্ত মনে আছে, আর মনে আছে আপনার বলার প্রতিটি কথা। আমি জানি আপনি আমাকে কেন থাপ্পড় মেরেছিলেন, শুধু আমি গরিব বলে, আমার পোশাক ভালো ছিল না বলে, আমার বাড়ি গ্রামে বলে। হ্যাঁ, ঠিক করেছি। তোর মতো গরিব খ্যাতে ওটাই প্রাপ্য ছিল। তোর মতো ছেলেরা ভালো জায়গায় এসে শুধু পরিবেশ নষ্ট করে। নাহিম গভীর দৃষ্টিতে রিমার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে, আমি পরিবেশ নষ্ট করতে আসিনি, আমি প্রমাণ করতে এসেছি যে শুধু টাকা বা শহর থেকে এলেই মানুষ বড় হয় না। মানুষ তার কাজ দিয়ে, তার মেধা দিয়ে, তার সততা দিয়ে বড় হয়। আর একদিন আমি সেটা প্রমাণ করব, আপনাকেও দেখাবো। নাহিমের কথাগুলো রিমার মনে এক নতুন আঘাত হানে। সে নাহিমের চোখের দিকে তাকিয়ে তার ভেতরের আগুনটা দেখতে পায়। এই ছেলেটা সহজ নয়, এটা সে বুঝতে পারে। তার মনে এক ধরনের বিস্ময় জাগে, যা সে প্রকাশ করতে চায় না। রিমা না কুচু করে বলে, আমি এখন বিশ্বাস করি না টাকা আর ক্ষমতা থাকলে মানুষ বড় হয়। তোর মতো গরিবরা সারা জীবন গরিবই থেকে যায়, তুই দেখিস। দেখা যাক, সময় বলে দিবে কে ঠিক আর কে ভুল। আর হ্যাঁ, সেদিন আপনি নিজে এসে আমার সাথে কথা বলবেন, হয়তো তখন আপনার এই অহংকার আর থাকবে না। নাহিম উঠে দাঁড়ায়। রিমার দিকে একবার তাকিয়ে সে হেঁটে অন্যদিকে চলে যায়। রিমা সেখানেই দাঁড়িয়ে থাকে, নাইমের চলে যাওয়ার দিকে তাকিয়ে। তার মনে নাইমের বলা কথাগুলো ঘুরপাক খায়। প্রথমবারের মতো নাইমকে তার যতটা ভেবেছিল তার চেয়ে বেশি শক্তিশালী মনে হয়। রাতের বেলা ঢাকা শহরের একটি পুরনো এবং ঘিঞ্জি মেস। নাইম একটা ছোট্ট ঘরে কয়েকজন ছেলের সাথে থাকে। ঘরের পরিবেশ খুব সাধারণ, হয়তো কিছুটা অপরিষ্কারও। নাইম বেঞ্চে বসে একটি টিউশনের খাতা দেখছে। সে এখন টিউশনি করে কিছু টাকা উপার্জন করছে। নাইম ক্লান্ত মুখে নিজের মনে মনে ভাবে, কত কষ্ট, গ্রামের বাবা মা কেমন আছে কে জানে। জমিটা বন্ধক আছে, সময় মতো টাকা না দিলে কি হবে। বাবা মা খুব চিন্তায় আছে নিশ্চয়ই। ওই চেয়ারম্যান লোকটা ভালো না, বাবার কষ্টার্জিত জমিটা যদি কেড়ে নেয়। আর এখানে এই শহরে এসে অপমান। রিমা ওর কথাগুলো ভুলার নয়। নাইমের চোখে পানি আসার উপক্রম হয়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে হাত দিয়ে চোখ মোছে। নাইম দৃঢ় কণ্ঠে ফিসফিস করে বলে, না, কান্না নয়, দুর্বল হলে চলবে না। আমাকে শক্ত হতে হবে, অনেক শক্ত। বাবা মায়ের ত্যাগের কথা মনে রাখতে হবে, গ্রামের মানুষের স্বপ্ন মনে রাখতে হবে। এই কষ্ট, এই অপমান আমি সবটুকু শক্তিতে পরিণত করব। আমি বড় হবই, আমাকে পারতেই হবে।
বাবা মায়ের জন্য, নিজের জন্য, আর আর যারা আমাকে ছোট করেছে তাদের ভুল প্রমাণ করার জন্য। নাইম খাতাটা বন্ধ করে। তার চোখে মুখে ক্লান্তি থাকলেও তার ভেতরের আগুনটা আরও তীব্র হয়েছে। সে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। তার মনে শুধু ভবিষ্যৎ জয়ের নেশা। পরের দিন ক্লাসরুমে ক্লাস চলছে। শিক্ষক একটি জটিল গাণিতিক সমস্যা বোঝাচ্ছেন। অনেক ছাত্রছাত্রী বুঝতে পারছে না, তাদের মুখ বিভ্রান্তি। রিমা এবং তার বন্ধুরা একপাশে বসে নিজেদের মধ্যে ফিসফিস করছে। ক্লাসে মনোযোগ নেই। নাইম প্রথম সারিতে বসে মনোযোগ দিয়ে গুনছে এবং খাতায় নোট দিচ্ছে। শিক্ষক ক্লাসের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কেউ বলতে পারবে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়? ছাত্রছাত্রীরা চুপ করে থাকে, কেউ হাত তোলে না। রিমা চোখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। শিক্ষক কিছুক্ষণ অপেক্ষা করে নাহিমের দিকে তাকান। নাইম, তুমি কি পারবে? নাহিম উঠে দাঁড়ায়, তার চেহারায় আত্মবিশ্বাস। সে বোর্ডের সামনে গিয়ে সমস্যাটি দ্রুত সমাধান করে দেয়। তার সমাধান দেখে শিক্ষক এবং কিছু ছাত্রছাত্রী অবাক হয়। শিক্ষক হেসে বলেন, খুব ভালো নাহিম, চমৎকার। দেখেছো সবাই, একটু মনোযোগ দিলেই এটা সম্ভব। নাহিম তার জায়গায় ফিরে আসে। রিমা এবং তার বন্ধুরা নাইমের সমাধান দেখেও না দেখার ভান করে। তাদের মুখ বিরক্তি। সাগর চাপা স্বরে রিমার দিকে তাকিয়ে বলে, ইস, এসে গেছে গ্রামের টাইপার। মিমি মুখ ভিঞ্চি কেটে বলে, যত দেখুন দাঁড়ি, পড়াশোনা করে কি আর হবে? ওই তো গরিবের গরিবই থাকবে। রিমা নাইমের দিকে তাকিয়ে একটি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, পড়াশোনা করে যদি আর কিছুই না জোটে তাহলে তো এসব করে বাহবা কুড়াতে হবে, কি আর করার। নাইম তাদের কথা শুনতে পায়। সে কোনো প্রতিক্রিয়া না দেখে মাথা নিচু করে বসে থাকে। শিক্ষক আবারও ক্লাস শুরু করেন। ক্লাসের বিরতিতে ছাত্রছাত্রীরা ক্লাসরুম থেকে বেরিয়ে করিডোরে জটলা করছে। কেউ গল্প করছে, কেউ হেঁটে বেড়াচ্ছে। নাইম একা একা একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে। রিমা, সাগর এবং মিমি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের হাসি ঠাট্টার শব্দ বেশ জোরালো। তারা নাইমের পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছা করে তার কাছাকাছি আসে। রিমা নাহিমের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, ও একা একা দাঁড়িয়ে আছিস যে, কেউ নেই গল্প করার মতো? হুম হুম। সাগর হেসে বলে, এদের আবার বন্ধু, ওরা তো আসে শুধু বইয়ের খাতা নিয়ে। ঠিক বলেছিস, এদের দুনিয়া তো এই বইয়ের মধ্যে সীমাবদ্ধ। নাহিম তাদের দিকে তাকায়, তার চোখে বিরক্তি। নাহিম শান্ত কণ্ঠে বলে, আপনাদের বন্ধুদের ভিড়ে আমার প্রয়োজন নেই, আমি একাই ঠিক আছে। রিমা অট্ট হাসি হেসে ওঠে। অসাধারণ, কি স্মার্ট উত্তর। শিখেছিস কোথা থেকে? তোর গ্রামের ওই বটতলা থেকে? সাগর আর মিমি রিমার সাথে হাসতে থাকে। নাহিম তাদের হাসি উপেক্ষা করে বলে, আমার গ্রাম নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন বুঝতে পারি না। আপনাদের এই সব কথায় আমার কিছু যায় আসে না। রিমা হঠাৎ গম্ভীর হয়ে নাইমের দিকে এগিয়ে আসে। তার চোখে মুখে আগের চেয়েও বেশি অহংকার। যায় আসে না সত্যি? তোর কি মনে হয় তুই ওই কলেজে পড়াশোনা করলেই আমাদের সমান হয়ে যাবি? কখনোই না। তোর চাল চলন, তোর পোশাক, তোর ভাষা সব কিছুই চিৎকার করে বলছে তুই কোথাকার। আর এটা কখনোই বদলাবে না। তুই সারা জীবন আমাদের চেয়ে নিচেই থাকবি। নাইম রিমার কথাগুলো শুনে কষ্ট পায়, কিন্তু তার মুখ কঠিন হয়ে যায়। আমি জানি আমি কোথা থেকে এসেছি, আমি আমার পরিচয় নিয়ে গর্বিত। আর আপনাদের এই সব বাইরের জিনিস নিয়ে গর্ব করাটা অর্থহীন। কে বড় আর কে ছোট সেটা ভবিষ্যৎ বলবে। মিমি হেসে উঠে বলে, ভবিষ্যৎ? তোর ভবিষ্যৎ তো আমরা দেখতেই পাচ্ছি। ওই তো, ওই গ্রামে ধুলো মাটিতেই তোর ভবিষ্যৎ। সাগর নাইমের পিছে আলতো করে ধাক্কা দিয়ে বলে, যা বাবা, গিয়ে পড়াশোনা কর, ওটাই তোর একমাত্র ভরসা। রিমা, সাগর এবং মিমি আবারও হাসতে হাসতে চলে যায়। নাইম সেখানে একা দাঁড়িয়ে থাকে। রিমার বলা কথাগুলো তার বুকের ভেতরে বিঁধে যায়। সারা জীবন আমাদের চেয়েও নিচেই থাকবি, এই কথাটা তার মনে গভীর ক্ষত তৈরি করে। লাঞ্চের সময় ক্যান্টিনে ছাত্রছাত্রীদের ভিড়। নাহিম একটি ছোট্ট টেবিলে একা বসে কিছু খাচ্ছে, সম্ভবত খুব সাধারণ খাবার। রিমা এবং তার বন্ধুরা ক্যান্টিনের সবচেয়ে ভালো টেবিলে বসে আছে। তাদের সামনে দামি খাবার ও পানীয়। তারা উচ্চ স্বরে গল্প করছে এবং হাসছে। মিমি হঠাৎ নাইমের দিকে তাকিয়ে রিমার দৃষ্টি আকর্ষণ করে। রিমা দেখ,
তোর সেই ভক্ত একা একা খাচ্ছে, কি খাচ্ছে কে জানে। সাগর নাইমের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে। মনে হয় শুধু ডাল ভাত। রিমা নাইমের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে। কি এমন আর খাবে? এদের তো সাধ্য নেই ভালো কিছু খাওয়ার। আচ্ছা শোন, আমার খাবারটা একটু বেশি হয়েছে, ওকে দিয়ে দিব নাকি? দিয়ে দিবি? কেন, ভিক্ষা দিবি নাকি? একরকম তাই, গরিবদের সাহায্য করাও তো ভালো কাজ, কি বলিস? যা তো সাগর, দিয়ে আয়, বলবি রিমা দিয়েছে। বেচারা হয়তো জীবনে এমন খাবার খায়নি। সাগর কিছুটা অনিচ্ছা সত্ত্বেও রিমার কাছ থেকে খাবারের প্লেটটি নেয়। সে নাইমের টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। নাইম মাথা তুলে তাকায়। সাগর তাচ্ছিল্যের হাসি হেসে প্লেটটি নাইমের সামনে রাখে। নে, রিমা দিয়েছে তোর জন্য, খা। নাইম প্লেটের দিকে তাকায়, তারপর সাগরের মুখের দিকে। সে বুঝতে পারে এটা তার প্রতি করুণা নয়, এটা আরো বড় অপমান। তার চোখ কঠিন হয়ে আসে। নাইম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, ধন্যবাদ, কিন্তু আমার দরকার নেই। আমার যা আছে তাতেই আমি খুশি। কি বললি? ভালো খাবার কে না চায়? নে নে নে, কে নে। রিমা তোকে দয়া করে দিচ্ছে। দয়া নয়, আমি কারো দয়া বাঁচি না, নিজেরটা নিজে রোজগার করে খাই। আপনি যান এখান থেকে। কি স্পর্ধা, আমাদের দয়া দেখাচ্ছিস? জানিস আমরা কারা? নাইম চোখে চোখ রেখে বলে, জানি আপনারা অহংকারী, আপনারা মানুষকে ছোট করে আনন্দ পান। যান এখান থেকে। সাগর কিছু বলার জন্য মুখ খোলে, কিন্তু নাইমের চোখে দৃঢ়তা দেখে থেমে যায়। সে বিরক্ত হয়ে প্লেটটি তুলে নিয়ে রিমার কাছে ফিরে যায়। রিমা এবং তার বন্ধুরা সাগরের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকায়। রিমা জানতে চায়, কি হলো, খেলো না? সাগর বিরক্ত মুখে প্লেটটি টেবিলে রাখে। খেলো না মানে? মালটা তো দারুণ দে তো। আমার প্লেটে নাকি ছোঁয়া যাবে না, নিজে রোজগার নাকি খায়। যত বড় মুখ নেই তত বড় কথা। নিমি অবাক হয়ে যায়। বলিস কি রে, এত বড় সাহস? রিমা নাইমের দিকে তাকিয়ে রাগে দাঁতে দাঁত চাপে। নাইম তখনও শান্তভাবে বসে আছে। রিমার মনে হয় নাইম যেন তাকে চ্যালেঞ্জ করছে। এই ঘটনা নাইমের প্রতি রিমার অবহেলাকে আরও তীব্র অপমানে পরিণত করে। নাইম আবারও রিমার অহংকারের সামনে নিজের আত্মসম্মানকে উঁচুতে তুলে ধরে। এভাবে আরও অনেকদিন পর একদিন বিকেলের পর কলেজের নোটিশ বোর্ডে বিভিন্ন পরীক্ষার ফলাফল বা গুরুত্বপূর্ণ নোটিশ লাগানো হয়। নাইম নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। রিমা এবং তার বন্ধুরা নোটিশ বোর্ডের পাশ দিয়ে যাচ্ছিল। রিমার চোখ নাইমের ওপর পড়ে। রিমা ফিসফিস করে মিমিকে বলে, দেখ, ওই যে বোধহয় কোনো পরীক্ষার রেজাল্ট দেখছে। কি পাশ করবে আরো? মনে হয় টেনে টুনে পাশ করেছে। হ্যাঁ রে, ফার্স্ট ক্লাস পাওয়া তো আর এদের কাম্য নয়। পাশ করেছে এটাই অনেক। তারা নাইমের কাছাকাছি আসে। নাইম তখনও নোটিশে মনোযোগ দিয়ে রেখেছে। রিমা নাইমের পাশে দাঁড়িয়ে উঁচু গলায় বলে, কি রে, কি দেখছিস এমন মন দিয়ে? নিজের রোল নাম্বার খুঁজে পাচ্ছিস না নাকি? নাইম তাদের কথায় কান্না দিয়ে নোটিশ দেখতে থাকে। মিমি হেসে বলে, বোধহয় নামই খুঁজে পাচ্ছে না। নাইম এবার ঘুরে দাঁড়ায়। তার মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে আগের চেয়েও বেশি তীক্ষ্ণতা। আমি আমার রোল নম্বর খুঁজে পেয়েছি, আর শুধু পাস নয়, আমি ফার্স্ট হয়েছি। রিমা, সাগর এবং মিমি চমকে ওঠে। তারা বিশ্বাস করতে পারে না। তারা দ্রুত নোটিশ বোর্ডের দিকে তাকায়। সেখানে দেখা যায় একটি পরীক্ষার ফলাফলের লিস্টে নাইমের নাম এবং তার পাশে সর্বোচ্চ নাম্বার। সাগর অবিশ্বাসের সুরে বলে, এই, এটা কি হয়ে সম্ভব? মিমি অবাক হয়ে নাইমের দিকে তাকায়। তুই ফার্স্ট হয়েছিস? রিমা প্রথমে চুপ করে থাকে। তার মুখে বিস্ময় এবং বিরক্তি মেশানো ভাব। সে আশা করেনি নাইমের এত ভালো ফল করবে। নাইম রিমার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, হ্যাঁ সম্ভব, কারণ আমি পড়াশোনা করি, আপনাদের মতো সময় নষ্ট করি না। ফার্স্ট হয়েছিস তো কি হয়েছে? তাতে কি তুই বড়লোক হয়ে গেছিস? তোর এই রেজাল্ট দিয়ে কি হবে? শেষ পর্যন্ত তো ওই গ্রামে গিয়ে চাষবাস করতে হবে। তোর পরিচয় তোর রেজাল্ট দিয়ে তৈরি হয় না। তোর পরিচয় তোর রক্তে, তোর গরিব পরিচয়। এই কথাগুলো নাইমের মনে সবচেয়ে বেশি আঘাত হানে। তার ফলাফল, তার কঠোর পরিশ্রম, তার মেধা কোনো কিছুই রিমার কাছে তার জন্মগত পরিচয়ের চেয়ে বড় নয়। নাইমের মনে হয় তার সব প্রচেষ্টা যেন বৃথা। তার চোখে মুখে তীব্র কষ্টের ছাপ ফুটে ওঠে। এই অপমান নাইমের মনে আগের চেয়েও অনেক গভীর ক্ষত তৈরি করে। নাইম রিমার দিকে তাকিয়ে থাকে। তার মুখ কঠিন হয়ে যায়। তার চোখ দিয়ে পানি আসতে চায়, কিন্তু সে নিজেকে ধরে রাখে।
সে কোনো কথা বলতে পারে না, শুধু রিমার দিকে তাকিয়ে থাকে। রিমা নাইমের মুখ দেখে মনে মনে সন্তুষ্ট হয়, যেন নাহিমের কষ্ট দেখে তার ভালো লাগছে। রিমা হেসে ওঠে। কি হলো, মুখ বন্ধ হয়ে গেল কেন? সত্যিটা শুনতে খারাপ লাগছে? লাগবেই তো। সাগর আর মিমি নাইমের দিকে তাকিয়ে হাসে। রিমা ঘুরে চলে যেতে উদ্যত হয়। চল রে, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। এদের এই সাময়িক সাফল্য দেখে কি হবে? রিমা, সাগর এবং মিমি সেখান থেকে চলে যায়। নাইম নোটিশ বোর্ডের সামনে একা দাঁড়িয়ে থাকে। তার চোখ তখনও রিমা চলে যাওয়ার পথের দিকে। তার মনে শুধু রিমার শেষ কথাগুলো বাজছে। তোর পরিচয়, তোর রক্তেই তোর গরিব পরিচয়। একটি নিরিবিলি জায়গা, মাঠের আর গাছের নিচে। সময় বিকেলের পর। নাইম একা বসে আছে, তার মুখে গভীর বিষণ্ণতা। রিমার বলা শেষ কথাগুলো তার মনে তীব্র যন্ত্রণা দিচ্ছে। সে মাটি থেকে একটি নুড়ি পাথর তুলে নিয়ে ছুঁড়ে ফেলে। নাইম কষ্টের সাথে নিজের মনে মনে কথাগুলো আওড়ায়। তোর পরিচয় তোর রক্তে, তোর গরিব পরিচয়। তার মানে আমি যতই চেষ্টা করি না কেন, আমি ওদের চোখে গরিবই থেকে যাব। আমার মেয়েদের কোনো দাম নেই, আমার পরিশ্রমের কোনো মূল্য নেই। তার চোখ আবারও ভিজে আসে। সে আকাশের দিকে তাকায়। তার মনে তার বাবা মায়ের মুখ ভেসে ওঠে, তাদের কষ্ট, তাদের ত্যাগ। চেয়ারম্যানের কথা মনে পড়ে, জমি হারানোর ভয়। নাইম মুষ্টিবদ্ধ করে। তার ভেতরের কষ্ট ধীরে ধীরে কঠিন সংকল্পে রূপান্তরিত হয়। এই অপমান, এই যন্ত্রণা তাকে ভেঙে ফেলবে না, বরং আরও শক্তিশালী করবে। নাইম দৃঢ় কণ্ঠে নিজের মনে মনে বলে, না, আমি হারব না। আমি প্রমাণ করব, শুধু রেজাল্ট দিয়ে নয়। আমি নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আমার পরিচয় হবে আমার সাফল্য। আমার কোনো রক্ত বা গ্রামের পরিচয়ের দরকার হবে না। ওরা যেন আমার নাম শুনলেই বুঝতে পারে আমি কে। ওই মেয়েটা রিমা, ও আমাকে যতটা কষ্ট দিয়েছে, আমি সেই কষ্টটাকেই আমার এগিয়ে যাওয়ার জ্বালানি বানাবো। ওকে আমি দেখিয়ে দেব গরিবের ছেলে কি করতে পারে। একদিন ওকে নিজের ভুল বুঝতে হবে কাকে ও সেদিন অপমান করেছিল। নাইম উঠে দাঁড়ায়। তার চোখে মুখে এখন আর শুধু কষ্ট নেই, আছে ইস্পাত কঠিন সংকল্প। সে এক গভীর শ্বাস নেয়। নাইম একা একা হেঁটে চলে যায়। তার লক্ষ্য স্থির। তার মনে শুধু একটাই, যে অনেক বড় হতে হবে। এত বড় যে কেউ যেন আর তাকে তার জন্ম বা দারিদ্র্য দিয়ে বিচার করার সাহস না পায়। রিমার দেওয়া ক্ষত তাকে নতুন পথে চালিত করে। আরও বহুদিন কেটে যায়। নাইমদের গ্রামের বাড়ি, ছোট্ট ঘর। সময় ফাইনাল পরীক্ষার আগে রাতের বেলা। নাহিম তার ঘরে হারিকেনের আলোয় গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। ঘরের পরিবেশ শান্ত, বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। নাইমের সামনে বই খাতা ছড়ানো, তার চেহারায় পরীক্ষার চিন্তা এবং ক্লান্তির ছাপ। পাশের ঘর থেকে নাইমের বাবা মায়ের ফিসফিসানি শব্দ ভেসে আসে। নাইমের মা চাপা স্বরে জিজ্ঞেস করেন, ওগো, সব ঠিকঠাক হবে তো? নাইমের শরীরটা খারাপ করছে না তো? না, করছে না, তবে খুব ধকল যাচ্ছে ওর উপর দিয়ে। সারাদিন পড়াশোনা করছে। ভাবলেই কষ্ট হয়, এত কষ্ট করছে ছেলেটা, যদি ভালো ফল করতে না পারে। ওসব অশুভ কথা বলো না। নাহিম আমাদের ভালো ছেলে, ও নিশ্চয়ই ভালো ফল করবে। আমাদের বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমার অন্য ভয়, ওই যে জমিটা বন্ধক রেখেছিলে চেয়ারম্যানের কাছে, যদি সময় মতো টাকা শোধ করতে না পারি। ওই চিন্তাটা আমারও হচ্ছে। চেয়ারম্যান আকমল চৌধুরী সুবিধার লোক নয়। লোকমুখে শুনেছি সে নাকি আজকাল খুব টাকার জন্য চাপ দিচ্ছে। যদি জমিটা কেড়ে নেয়, আমরা কোথায় দাঁড়াবো? এই ভিটাটুকু ছাড়া তো আমাদের আর কিছুই নেই। ছি, এমন করে বলো না। আমরা নাহিমের জন্য ত্যাগ স্বীকার করেছি। ও মানুষ হলে সব ঠিক হয়ে যাবে। এই জমি, এই ভিটা সব ওর জন্যই। আমরা ওর উপর সব ভরসা রেখেছি। নাইম পাশের ঘরে শুয়ে বাবা মায়ের কথাগুলো শুনতে পায়। তার মনটা ভারাক্রান্ত হয়ে যায়। সে বুঝতে পারে তার বাবা মা তার জন্য কতটা ঝুঁকি নিয়েছেন। তার পরীক্ষার ফলাফল শুধু তার একার ভবিষ্যৎ নয়, তার পরিবারের ভাগ্য এর উপর নির্ভর করছে। রিমার দেওয়া অপমান তার মনে আবারও জেগে ওঠে। নাইম মনে মনে প্রতিজ্ঞা করে, বাবা মা, তোমরা ভেবো না, আমি তোমাদের এই ত্যাগ বৃথা যেতে দেব না। আমি ভালো ফল করবই, শুধু ভালো ফল নয়, আমি অনেক বড় হব। এত বড় যে চেয়ারম্যান তো দূরের থাক, কেউ যেন আর তোমাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে। আর ওই রিমা, ওকে আমি প্রমাণ করে দেব। নাইম উঠে বসে। তার চোখে মুখে নতুন করে জেদ জ্বলে ওঠে।
সে আবারও পড়াশোনায় মন দেয়। তার পড়াশোনার তীব্রতা আগের চেয়ে আরও বেড়ে যায়। এভাবে মনে জেদ নিয়ে সে মনোযোগ দিয়ে পড়তে থাকে। আস্তে আস্তে পরীক্ষার দিন চলে আসে। পরীক্ষা শেষ হয়। 1 মাস পর রেজাল্টও চলে আসে। কলেজের করিডোর এবং নোটিশ বোর্ড। সময় ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। সকাল, কলেজে করিডোরে ছাত্রছাত্রীদের ভিড়, সবার মুখে উদ্বেগ আর উত্তেজনা। নোটিশ বোর্ডের সামনে উপচে পড়া ভিড়। ছাত্রছাত্রীরা তাদের রোল নম্বর খুঁজছে। রিমা, সাগর এবং মিমি একপাশে দাঁড়িয়ে আছে। তাদের মুখেও কিছুটা উত্তেজনা। সাগর ভিড়ের দিকে তাকিয়ে বলে, কি রে, কি ভিড় রে বাবা, রেজাল্ট দেখলেই মাথা খারাপ হয়ে যায় সবার। মিমি হেসে রিমার দিকে তাকিয়ে বলে, তোর তো টেনশন নেই রিমা, তুই তো ফার্স্ট হবিই জানিস। হ্যাঁ, আমার রেজাল্ট নিয়ে চিন্তা নেই। আমি জানি আমি কেমন করেছি। তবে তবে কি? রিমা নাইম যেদিকে আছে সেদিকে একবার তাকিয়ে চাপা স্বরে বলে, দেখি ওই নাহিম কি করে। সারাদিন বইয়ে মুখ বুঝতে থাকতো। নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট করবে ভেবে বসে আছে। ও, ওই খ্যাতটা, ওর রেজাল্টে কি হবে? টেনে টুনে পাশ করলেই তো ওর ভাগ্য খুলে যাবে। নাহিম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। তার হার্টবিট একটু দ্রুত হচ্ছে। সে তার নামের পাশে তার কাঙ্ক্ষিত ফল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার মনে বাবা মায়ের কথা ঘুরছে। একসময় নোটিশ বোর্ডের সামনে উত্তেজনা আরও বাড়ে। কেউ কেউ চিৎকার করে ওঠে আনন্দে, কেউ কেউ হতাশ হয়। ভিড় একটু হালকা হলে নাইম সামনে এগিয়ে যায়। সে তার রোল নাম্বার খুঁজে বের করে। নাহিম তার রেজাল্ট দেখে স্তম্ভিত হয়ে যায়। তার নামের পাশে জ্বলজ্বল করছে ফার্স্ট ক্লাস ফার্স্ট। সে কলেজে প্রথম স্থান অধিকার করেছে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এটা আনন্দের পানি, আর বাবা মায়ের ত্যাগের প্রতি সম্মান জানাতে পারার তৃপ্তি। আশেপাশের কিছু ছাত্রছাত্রী যারা নাইমকে চিনত তারা তাকে অভিনন্দন জানাতে শুরু করে। কিছু শিক্ষক সেখানে ছিলেন, তারাও নাইমের কাছে এসে তার প্রশংসা করেন। শিক্ষক নাইমের পিঠে চাপড়ে বলেন, খুব ভালো করেছো নাহিম, আমরা তোমার কাছে এমন রেজাল্ট আশা করেছিলাম, তোমার পরিশ্রম সার্থক। এই সময় রিমা, সাগর এবং মিমি নাইমের দিকে তাকিয়েছিল। নাইমের প্রথম হওয়ার খবর শুনে তারা সবাই স্তব্ধ হয়ে যায়। বিশেষ করে রিমা যেন নিজের কানকে বিশ্বাস করতেই পারছিল না। তার মুখে হাসি মুছে যায়, বদলে আসে তীব্র ঈর্ষা আর বিরক্তি। সাগর ফিসফিস করে রিমার দিকে তাকিয়ে বলে, রিমা, এ কি করে হলো? নাহিম নাহিম ফার্স্ট হয়েছে? অসম্ভব। ওই গরিব খ্যাটটা আমাদের চেয়ে ভালো রেজাল্ট করেছে। রিমা নাইমের দিকে তাকিয়ে থাকে। নাইম তখন অন্যদের অভিনন্দন গ্রহণ করছে। নাইমের মুখে সাফল্যের উজ্জ্বল আলো, যা রিমার কাছে অস্বচ্ছ মনে হয়। রিমা দাঁতে দাঁত চেপে বলে, চিটিং করেছে, নিশ্চয়ই চিটিং করেছে। ওর পক্ষে তো এত ভালো রেজাল্ট করা সম্ভব নয়। সাগর আর মিমি চুপ করে থাকে। তারা জানে রিমা ঈর্ষা থেকে এসব বলছে। কিছুক্ষণ পর কলেজের মাঠে নাইম একা একা হেঁটে বেড়াচ্ছে। তার মনে আনন্দ আর তৃপ্তি। তার পরিশ্রম সফল হয়েছে। সে বাবা মাকে এই খবরটা দেওয়ার জন্য উদ্গ্রীব। হঠাৎ রিমা, সাগর এবং মিমি নাইমের সামনে এসে দাঁড়ায়। রিমার মুখে তখনও ঈর্ষা স্পষ্ট। রিমা ব্যঙ্গের সুরে বলে, কি রে, খুব তো খুশি, ফার্স্ট হয়েছিস। হ্যাঁ, হয়েছি। আপনাদের শুভকামনার জন্য ধন্যবাদ। শুভকামনা। আরে বাবা, আমরা তো অবাক হয়ে গেছি। তুই কিভাবে ফার্স্ট হলি? কোনো স্পেশাল টিপস ছিল নাকি? মিমি টিপ্পনি কাটে বলে, হ্যাঁ রে, শুনি তোর গ্রামের স্কুলেই নাকি খুব ভালো শেখায়, তাই বুঝি এত ভালো রেজাল্ট। রিমা নাইমের কাছে এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, শোন নাহিম, ফার্স্ট হয়েছিস, বেশ করেছিস, কিন্তু এইটা মনে রাখিস, শুধু রেজাল্ট ভালো হলে সব হয় না। তোর এই রেজাল্ট তোর জন্ম পরিচয়কে বদলাতে পারবে না। তুই গরিব ছিলি, গরিবই আছিস, আর গরিবই থাকবি। তোর এই রেজাল্ট দিয়ে বড়জোর হয়তো একটা সস্তা চাকরি পাবি, কিন্তু আমাদের মতো জীবন তুই কোনো দিনও পাবি না। এটা মনে রাখিস। নাইম রিমার কথাগুলো শুনে আবারও আহত হয়। তার সাফল্য রিমার অহংকার ভাঙতে পারেনি। রিমার এই কথাগুলো তার মনে আরো গভীর ক্ষতের সৃষ্টি করে। কিন্তু এবার নাইম আর চুপ করে থাকে না। তার চোখে দৃঢ়তা। নাইম রিমার চোখে চোখ রেখে বলে, আপনারা ঠিকই বলেছেন রিমা, আমার রেজাল্ট হয়তো আমার জন্ম পরিচয় বলাতে পারবে না, কিন্তু আমার রেজাল্ট আমার পথ খুলে দেবে। যে পথে হেঁটে আমি প্রমাণ করব আমার যোগ্যতা কী। আর আপনাদের এইসব কথা, আপনাদের এই অহংকার, এগুলি আমাকে আরও এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। রিমা নাইমের দৃঢ়তা দেখে কিছুটা অবাক হয়। নাইম আবারও বলে, আপনারা আমার দারিদ্র্য নিয়ে হাসেন, আমাকে ছোটো করেন, কিন্তু এটাই আমার শক্তি, কারণ আমি জানি কষ্ট কী।
আর যারা কষ্ট করে কিছু অর্জন করে তারাই আসল ধনী। টাকার হিসাব দিয়ে মানুষ মাপা যায় না। ওহ, কি দারুণ স্পিচ। চল রিমা, এসব জ্ঞান শুনতে ভালো লাগছে না। রিমা নাইমের দিকে তাকিয়ে একটি শেষ তাচ্ছিল্যের হাসি হাসে। হ্যাঁ চল, এদের সাথে কথা বলাই বৃথা। রিমা, সাগর এবং মিমি সেখান থেকে চলে যায়। নাইম একা দাঁড়িয়ে থাকে। রিমার কথাগুলো তার কানে বাজতে থাকে। গরিবই থাকবি, আমাদের মতন জীবনে কোনোদিনও পাবি না। নাইম মুষ্টিবদ্ধ করে। রিমার দেওয়া শেষ অপমান তার মনে তীব্র আগুন জ্বালিয়ে দেয়। সে এই আগুনকে ব্যবহার করে নিজেকে আরও শক্তিশালী করার প্রতিজ্ঞা করে। রেজাল্ট বের হওয়ার দিন বিকেলে নাইম গ্রামে ফিরে এসেছে। তার মুখে আনন্দের হাসি, হাতে রেজাল্টের কপি। সে বাড়িতে ঢুকতেই তার বাবা মা ছুটে আসেন। নাইমের মা নাইমকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন। বাবা তুই এসেছিস? তোর পরীক্ষার খবর কি রে? নাইম হেসে রেজাল্টের কপিটা তাদের হাতে দেয়। বাবা মা দেখো, আমি ফার্স্ট হয়েছি, কলেজে প্রথম। নাইমের মা রেজাল্ট দেখে কাঁদতে শুরু করেন, তবে সেটা আনন্দের কান্না। ও আল্লাহ, আমার নাইম ফার্স্ট হয়েছে, আমাদের সব কষ্ট সার্থক হলো রে। রফিক নাইমের পিঠ চাপড়ে দেন, তার চোখে মুখে গর্ব আর আনন্দ। আমি জানতাম বাবা, আমি জানতাম আমার ছেলে পারবে। আমার মুখ উজ্জ্বল করেছিস। তারা নাইমকে নিয়ে ঘরে ঢোকে। পাড়া প্রতিবেশী খবর পেয়ে নাইমকে দেখতে আসে। সবাই নাইমের সাফল্যে খুশি। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাও আসেন। একজন গণ্যমান্য ব্যক্তি বলেন, রফিকের ছেলে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছে। এত ভালো রেজাল্ট তো এর আগে আমাদের এলাকার থেকে কেউ করেনি। আরেকজন বলেন, এই ছেলে ভবিষ্যতে অনেক বড় হবে। রফিক ভাই, আপনারা ভাগ্যবান। নাইম সবার দোয়া নেয়, কিন্তু তার মনে জমি বন্ধকের চিন্তা ঘুরপাক খায়। সে বাবাকে একান্তে ডাকে। নাইম বাবার কাছে জানতে চায়, বাবা, চেয়ারম্যান সাহেব কি টাকার জন্য খুব চাপ দিচ্ছেন? রফিক নাইমের মুখের দিকে তাকিয়ে চিন্তিত হন। হ্যাঁ বাবা, আজকাল খুব তাগাদা দিচ্ছে। সুদটাও বেড়ে গেছে, কি করব বুঝতে পারছি না। তোর ঢাকা যাওয়ার খরচ, আবার এই টাকা শোধ করা। তোমরা ভেবে না বাবা, আমি ঢাকা যাব, আমাকে যেতেই হবে। আমার পড়াশোনার খরচ আমি নিজে ব্যবস্থা করব। আর এই জমি আমি হারাতে দিব না। তোমরা চিন্তা করো না, আমি আছি। রফিক নাইমের আত্মবিশ্বাস থেকে কিছুটা ভরসা পান। তোর সাহস দেখে আমার জোর আসছে বাবা, কিন্তু শহরটা নাকি খুব কঠিন জায়গা। একা একা কিভাবে সব করবি? তোমাদের দোয়া আর আমার চেষ্টা থাকলে আমি সব পারবো। আমাকে যেতে দাও বাবা, আমাকে প্রমাণ করতে দাও, নিজের জন্য, তোমাদের জন্য, এই গ্রামের জন্য। নাইমের মা চিন্তিত মুখে বলেন, তুই চলে গেলে আমরা একা কিভাবে থাকবো বাবা? আমি তো চিরতরে চলে যাচ্ছি না, পড়াশোনা শেষ করে ফিরে আসব। আর ততদিন তোমরা নিজেদের খেয়াল রেখো, আর চেয়ারম্যানের কথা ভেবে বেশি চিন্তা করো না। পরিবারের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়। নাইমের ঢাকা যাওয়ার প্রস্তুতি চলতে থাকে। গ্রামের মানুষ তাকে শুভকামনা জানায়। নাইমের ঢাকা যাত্রার দিন সকালবেলা নাইম হাতে একটি সাধারণ ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সে সাধারণ পোশাক। তার বাবা মা তার পাশে দাঁড়িয়ে আছে, তাদের চোখে পানি। গ্রামের কয়েকজন মানুষও তাকে বিদায় জানাতে এসেছে। নাইমের মা নাইমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। সাবধানে থাকিস বাবা, ঠিকমতো খাওয়া দাওয়া করিস, শরীর খারাপ করিস না। নাইম মায়ের চোখ মুছে দেয়। চিন্তা করো না মা, আমি ঠিক থাকবো। রফিক নাইমের হাতে কিছু টাকা দেন। এই নে বাবা, সাবধানে খরচ করিস। ওখানে গিয়ে কোনো অসুবিধা হলে আমাকে জানাস। যদিও জানি কি করেই বা জানাবি। নাইম টাকাটা নেয়। সে জানে এই টাকাটা জোগাড় করতে তার বাবা মাকে কতটা কষ্ট করতে হয়েছে। জমি বন্ধকের কথা মনে পড়ে। নাইম বাবার পা ছুঁয়ে সালাম করেন। দোয়া করো বাবা। রফিক নাইমকে বুকে জড়িয়ে ধরেন। আমার সব দোয়া তোর সাথে আছে বাবা, মানুষ হয়ে ফিরিস। নাইম গ্রামের দিকে একবার তাকায়। তার পরিচিত পথঘাট, গাছপালা, তার ভিটা সব কিছুকে সে মনে গেঁথে নেয়। নিমার কথা মনে পড়ে, তার দেওয়া শেষ অপমান। নাইম এক গভীর শ্বাস নেয়। তার চোখে মুখে দৃঢ় সংকল্প। সে বাবা মা এবং গ্রামের মানুষকে বিদায় জানিয়ে হাঁটা শুরু করে। তার গন্তব্য ঢাকা, এক অনিশ্চিত ভবিষ্যৎ। নাইম তার প্রিয় গ্রাম, তার পরিবার, তার পরিচিত পরিবেশ ছেড়ে এক নতুন জীবনের সন্ধানে যাত্রা শুরু করে। তার মনে বাবা মায়ের দেওয়া ত্যাগের ঋণ, গ্রামের মানুষের আশা, রিমার দেওয়া অপমানের ক্ষত। এই ক্ষতগুলো তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে তার লক্ষ্য কী। নাইম জানে পথটা সহজ হবে না, কিন্তু সে প্রস্তুত। এই শহর তাকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে,
কিন্তু নাহিম দৃঢ় প্রতিজ্ঞ নিজেকে প্রমাণ করার জন্য। তার নতুন সংগ্রাম শুরু হলো। স্থান ঢাকা শহরের রেলওয়ে স্টেশন। নাহিম ব্যাগ হাতে বিশাল জনবহুল ঢাকা শহরের রেলওয়ে স্টেশনে নেমেছে। চারপাশে কোলাহল, মানুষের ভিড়, গাড়ির আওয়াজ, সব কিছু তার কাছে অচেনা এবং ওভারওয়েলমিং মনে হয়। তার চেহারায় রাজ্যের বিস্ময় এবং সামান্য ভয়। গ্রামের শান্ত পরিবেশ থেকে এসে এই ব্যস্ত শহরে সে নিজেকে খুব ক্ষুদ্র মনে করে। নাইম কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশটা দেখে। সবাই ব্যস্ত, দ্রুত গতিতে চলছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না। এই শহরের অপরিচিত মুখগুলো দেখে তার একাকিত্ব আরও বেড়ে যায়। নাইম দীর্ঘশ্বাস ফেলে। তার মনে বাবা মায়ের মুখ ভেসে ওঠে। তাদের বিদায়বেলার চোখের পানি মনে পড়ে। রিমার দেওয়া অপমান মনে আসে। এই শহরের কঠিন মাটিতে তাকে একাই দাঁড়াতে হবে। নাইম ব্যাগটা কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করে। কোথায় যাবে, কি করবে কিছুই জানে না। পকেটে যে কটা টাকা আছে তা খুব সীমিত। ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাট এবং একটি সস্তা মেস। কয়েকদিন পর নাইম ঢাকা শহরে থাকার জন্য একটি সস্তা মেস খুঁজে পেয়েছে। ঘরটা খুব ছোট, গাদাগাদি করে থাকতে হয় কয়েকজন একসাথে। পরিবেশ খুব একটা ভালো নয়। নাইম তার নির্দিষ্ট বেডটিতে বসে আছে। তার চেহারায় ক্লান্তি এবং হতাশা। মেসের ম্যানেজারে নাইমের কাছে আসেন। মেসের ম্যানেজার শুকনো মুখে বলেন, এই যে নতুন ছেলে, মেসের ভাড়াটা কবে দিবি বললি? জি আঙ্কেল, আমি একটা কাজের চেষ্টা করছি, পেয়ে গেলেই ভাড়া দিয়ে দেব। কাজের চেষ্টা করছিস? কাজ না পেলে কি আমি বসে থাকবো নাকি? এটা ধর্মশালা নয় যে ফ্রিতে থাকতে দেব। কালকের মধ্যে কিছু টাকা না দিলে কিন্তু থাকতে পারবি না। জি আঙ্কেল, আমি চেষ্টা করছি। ম্যানেজার চলে যান। নাইম হতাশ হয়ে বসে থাকে। টাকা জোগাড় করাতে তার ভাবনার চেয়ে অনেক কঠিন হয়ে পড়েছে। কিছুদিন পর নাইমকে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে দেখা যাচ্ছে। কোনো দোকানে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কোনো অফিসে গেলে অভিজ্ঞতা না থাকায় কাজ পাচ্ছে না, কোথাও গেলে কম টাকা বা দীর্ঘ সময় কাজ করার কথা বলছে। প্রতিবার প্রত্যাখ্যাত হয়ে নাইম আরও বেশি হতাশ হচ্ছে। ঢাকা শহরের একটি ছোট্ট চায়ের দোকান। রাতের বেলা নাইম একটি ছোট্ট চায়ের দোকানে কাজ নিয়েছে। সারাদিন কলেজের ক্লাস করে রাতে এখানে কাজ করে। সে ক্লান্ত শরীরেই ক্লাসমেটদের চা দিচ্ছে, টেবিল পরিষ্কার করছে। তার হাতে পায়ে কালি লেগে আছে। দোকানের মালিক নাইমের দিকে তাকিয়ে বলে, কি রে নতুন ছেলে, এত মনমরা কেন? কাজ করতে ইচ্ছে করছে না নাকি? না আঙ্কেল, শরীরটা একটু খারাপ লাগছিল। প্রথম প্রথম এমন হয়, গ্রামের ছেলে শহরের ধকল সইতে পারছিস না, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তোর টাকার দরকার, আমারও লোকের দরকার। নাইম চায়ের কাপ পরিষ্কার করতে করতে ভাবে, এটুকু কাজ করে যে টাকা পায় তা দিয়ে তার নিজের খরচই ঠিকমতো চলে না। বাড়িতে টাকা পাঠানো তো অনেক দূরের কথা। অন্যান্য কাজের জন্য সে চেষ্টা করছে। কোনোদিন নাইম কোনো বাড়ির সামনে রাতে সিকিউরিটি গার্ডের কাজ করেছে। ঠান্ডা রাতে জেগে থাকতে হচ্ছে, অথবা কোনো দোকানে দিনের বেলা ফার্মাস খাচ্ছে। এই দৃশ্যগুলোতে নাইমের কঠোর পরিশ্রম এবং নীরব সংগ্রাম ফুটে ওঠে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু চোখে দৃঢ় সংকল্প। নাইম রাতে মেসে ফিরেছে, খুব ক্লান্ত। সহকর্মীরা হয়তো ঘুমিয়ে পড়েছে। নাইম একা বসে আছে, আর সামনে কিছু বই খোলা, কিন্তু পড়াশোনায় মন বসাতে পারছে না। তার মনে শুধু টাকার চিন্তা। হঠাৎ নাইমের পুরনো নোকিয়া ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে বাবা লেখা দেখে নাইমের মুখে এক ঝলক আনন্দ ফুটে ওঠে। সে দ্রুত ফোনটা রিসিভ করে। হ্যালো বাবা, কেমন আছো তোমরা? মা কেমন আছে? ফোনের ওপাশ থেকে তার বাবার রফিক চিন্তিত কণ্ঠে কথা বলেন, বাবা নাহিম, আমরা ভালো নেই রে। তুই কেমন আছিস? ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তোমরা চিন্তা করো না। কি হয়েছে বাবা? তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা আর বলিস না বাবা। তো ঢাকা যাওয়ার পর চেয়ারম্যান আকমাল চৌধুরী আরও বেশি করে টাকার জন্য চাপ দিচ্ছে। সময় মতো সুদের টাকা দিতে পারেনি, এখন আসল টাকার জন্য খুব টাকা আদা দিচ্ছে। বলছে যদি আর কিছুদিন দেরি হয় তাহলে নাকি জমিটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। নাইমের বুকের ভেতরটা ধুক করে ওঠে। জমি হারানোর ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে আসে। জমি? জমি হাতছাড়া হয়ে যাবে? বাবা কি বলছো এসব? তুমি চেয়ারম্যান সাহেবকে একটু সময় চেতে বলো। আমার পরীক্ষাটা শেষ হোক, আমি কিছু টাকার ব্যবস্থা করার চেষ্টা করছি। সময় আর দেবে বলে মনে হয় না বাবা। লোকটা ভালো নয়, মুখের উপর বলে দিয়েছে টাকা না পেলে এই মাসের মধ্যে জমি তার দখলে চলে যাবে।
তোর মা খুব ভেঙে পড়েছে রে বাবা, কি যে করি। বাবার অসহায়ত্ব নাইমকে ভীষণভাবে নাড়া দেয়। সে বুঝতে পারে পরিস্থিতি কতটা গুরুতর। তার মনে রাগ, কষ্ট আর অসহায়ত্ব দানা বাঁধে। বাবা, তোমরা চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করবই। তুমি মাকে বোঝাও, আমি ফোন রাখছি বাবা। নাহিম ফোনটা কেটে দেয়। তার হাত কাঁপছে, তার চোখে পানি এসে যায়। জমি হারানোর ভয় আর বাবা মায়ের কষ্টও তার মনে তীব্র আঘাত হানে। রিমার কথা মনে পড়ে। তোর পরিচয়, তোর রক্তে তোর গরিব পরিচয়, তুই সারা জীবন গরিবই থাকবি। নাইম বিছানায় বসে থাকে, তার চেহারায় চরম উদ্বেগ আর হতাশা। সে বুঝতে পারে তার বর্তমান উপার্জন দিয়ে এই পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব। শুধুমাত্র পড়াশোনা করে বড় চাকরি পেতে অনেক সময় লাগবে, কিন্তু তাদের হাতে সেই সময় নেই। জমিটা যে কোনো মুহূর্তে হাতছাড়া হয়ে যেতে পারে। নাইম হতাশ কণ্ঠে নিজের মনে মনে বলে, জমিটা চলে যাবে, আমার বাবা মায়ের শেষ সম্বল। আমার জন্য এত কষ্ট করছে ওরা, আর আমি এখানে, আমি কিছুই করতে পারছি না। নাইম মাথা নিচু করে বসে থাকে। কিছুক্ষণ পর তার চেহারায় হতাশার বদলে কঠিন সংকল্প ফুটে ওঠে। শুধু পড়াশোনা বা ছোটখাটো কাজ করে পরিস্থিতি বদলানো সম্ভব নয়, তাকে আরো বড় কিছু করতে হবে, দ্রুত কিছু করতে হবে। নাহিম দৃঢ় কণ্ঠে বলে ওঠে, না, আমি হার মানব না। জমিটা আমি হারাতে দেব না। চেয়ারম্যানকে ওর প্রাপ্য বুঝে নিতে দেব না। রিমার কথা সত্যি হতে দেব না। আমাকে বড় হতে হবে, অনেক দ্রুত বড় হতে হবে। শুধু পড়াশোনা নয়, আমাকে অন্য কিছু ভাবতে হবে, এমন কিছু যা দিয়ে আমি অল্প সময়ে অনেক দূর যেতে পারি। নাহিম বিছানা থেকে ওঠে, ঘরের আলো নিভিয়ে দেয়। বাইরে থাকা শহরের আলোও ঝলমল করছে। নাইম জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। শহরের এই কর্মচঞ্চল পরিবেশ তাকে নতুন কিছু করার প্রেরণা যোগায়। সে বিভিন্ন ধরনের ব্যবসার কথা ভাবতে শুরু করে। হয়তো ছোট পরিসরে কিছু শুরু করা যায়। তার পরিশ্রম আর মেধা দিয়ে হয়তো সে নতুন পথ খুঁজে পাবে। নাইম বুঝতে পারে তার লড়াইটা এখন সময়ের সাথেও বাবার জমি বাঁচানোর জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এবং নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার জন্য তাকে প্রচলিত পথের বাইরে গিয়ে কিছু ভাবতে হবে। তার মনেই ছোট ছোট ব্যবসার নানা আইডিয়া ঘুরপাক খেতে থাকে। এই বিশাল শহর তাকে অসহায় করলেও এখানেই হয়তো তার সাফল্যের বীজ লুকিয়ে আছে। নাহিম তার অদম্য লড়াইয়ের এক নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত হয়। স্থান ঢাকা শহরের একটি ব্যস্ত ফুটপাত। সময় নাইমের ঢাকায় আসার কয়েক মাস পর। দিনের বেলা নাইম ফুটপাতে কিছু পণ্য, বই, ছোটখাটো ইলেকট্রনিক জিনিস বা অন্য কিছু যা সে সহজে সংগ্রহ করতে পেরেছে নিয়ে বসেছে। তার পুঁজি খুবই সামান্য। পাশেই আরও অনেক ছোট দোকানদার, প্রতিযোগিতা তীব্র। নাইম ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু কাজটা সহজ নয়। একজন পোটেনশিয়াল ক্রেতা নাহিমের স্টলের সামনে এসে দাঁড়ায়। এই জিনিসটার দাম কত? আঙ্কেল, এটার দাম মাত্র 300 টাকা। এত বেশি? পাশের দোকানে তো আরো কমে দিচ্ছে। আঙ্কেল, আমারটা ভালো মানের, আপনি দেখে যাচাই করে নিতে পারেন। ক্রেতা আগ্রহ না দেখিয়ে চলে যায়। নাহিম হতাশ হয়। পাশ থেকে একজন পুরনো দোকানদার নাহিমের দিকে তাকিয়ে বলেন, শোনো ছোকরা, এই শহরে টিকে থাকতে হলে শুধু ভালো পণ্য আর সততা থাকলেই হয় না, কম দামে বেচতে হয়, আর সুযোগ পেলে একটু বেশি নিতেও জানতে হয়। তুমি একদম নতুন মনে হচ্ছে। আমি নতুন আঙ্কেল, কিন্তু আমি সৎভাবে ব্যবসা করতে চাই। সৎভাবে এই শহরে? তাহলে মনে হয় বেশি দিন টিকতে পারবে না। এটা খুব কঠিন জায়গা। নাইম দোকানদারের কথা শোনে, কিন্তু তার দৃঢ় সংকল্প আরও বাড়ে। তাকে সৎ থেকেই সফল হতে হবে। সে আবারও মনোযোগ দেয় তার পণ্যের দিকে। পরবর্তী 1-2 বছর পর সময় দ্রুত অতিক্রান্ত হচ্ছে। নাহিমের ব্যবসার উত্থানকে ফুটিয়ে উঠেছে ধীরে ধীরে। নাহিম এখন আর ফুটপাতে নেই। সে ছোট্ট একটি দোকান ভাড়া নিয়েছে। ক্রেতাদের সাথে হাসি মুখে কথা বলছে, ভালো ব্যবহার করছে। তার সততা আর ব্যবহারের সুনাম ছড়িয়ে পড়েছে। নাইম রাতে পড়াশোনার পাশাপাশি ব্যবসার হিসাব রাখছে। নতুন নতুন আইডিয়া বের করার চেষ্টা করছে। হয়তো কোনো পণ্যের চাহিদা দেখে সেটি স্টক করছে। নাহিম এখন আরও বড় একটি অফিস নিয়েছে। তার সাথে আরও 1-2জন লোক কাজ করছে। সে এখন পাইকারি ব্যবসার সাথেও জড়িত। তার মুখে ক্লান্তি থাকলেও সাফল্যের ঝলক দেখা যাচ্ছে। 4 নম্বর, নাহিম নতুন কোনো সার্ভিস চালু করেছে যা বাজারে নতুন। তার ব্যবসার প্রসার হচ্ছে দ্রুত। সে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং সফল হচ্ছে। ব্যাংকের সাথে লেনদেন শুরু হয়েছে।
এগুলোতে নাহিম কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা রাখে এবং সততাকে। তার ব্যবসার উন্নতির সাথে সাথে তার পোশাক আশাক এবং চাল চলনেও কিছুটা পরিবর্তন আসছে, কিন্তু তার মাটির টান আর বিনিময় বজায় রাখছে। নাইমদের গ্রাম, রফিক এবং তার মায়ের ঘর। নাইমের ব্যবসা শুরুর প্রায় 1-2 বছর পর নাইমদের গ্রামের চেয়ারম্যান আকমল চৌধুরীর অত্যাচার আরও বেড়েছে। তিনি রফিককে টাকার জন্য চরম চাপ দিচ্ছেন। রফিক এবং তার মা খুব দুশ্চিন্তায় আছেন। নাহিমকে যে টাকা পাঠাতে পারছে না সেটাও তাদের কষ্টের কারণ। চেয়ারম্যান কয়েকজন লোক নিয়ে রফিকের বাড়িতে আসে। তার মুখে হিংস্র ভাব। চেয়ারম্যান রফিকের সামনে দাঁড়িয়ে ধমকের সুরে বলে, কিরে রফিক, টাকার ব্যবস্থা হলো কিছু? কতদিন আর ঘোরাবে? জমির দলিলটা কিন্তু আমার কাছে আছে, মনে আছে তো? সময় শেষ হয়ে আসছে। চেয়ারম্যান সাহেব, আর কটা দিন সময় দিন। আমার ছেলে নাহিম শহরে চেষ্টা করছে, ও টাকা পাঠালেই আমি আপনার সব টাকা শোধ করে দেব। তোর ছেলে? ওই গরিবের বাচ্চাটা কি করবে শহরে গিয়ে? ও তো আর রাজার ছেলে নয় যে টাকা কামিয়ে তোর ধার শোধ করবে। তোর জমি গেছে ধরে নে, আমি কালই এসে জমি মেপে খুঁটি পুঁতব, যা করার করে নিস। নাইমের মা কাঁদতে কাঁদতে চেয়ারম্যানের পায়ে লুটিয়ে পড়েন। স্যার, আমাদের ভিটা মাটি কেড়ে নেবেন না? আমরা কোথায় যাব? চেয়ারম্যান নাইমের মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দূর হ, নাটক করিস না। গরিবের আবার ভিটে মাটি? চল রে তোরা, কালই আসবো দলিল নিয়ে, দেখি কে আমাকে আটকায়। চেয়ারম্যান এবং তার লোক চলে যায়। রফিক এবং তার মা ভেঙে পড়েন। তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। জমি হারানোর ভয় এখন বাস্তবে রূপ নিতে চলেছে। রফিক তার স্ত্রীর হাত ধরে। কি হবে গো, নাহিম যদি টাকা পাঠাতে না পারে? চেয়ারম্যান তো কালই আসবে। আমাদের আর কিছুই রইল না গো, চেয়ারম্যান সব কেড়ে নেবে। চেয়ারম্যানের হুমকির পরের দিন সকাল। চেয়ারম্যান আকমল চৌধুরী কয়েকজন লোক, আমিন, জমি ব্যাপার লোক এবং পুলিশের মতো দেখতে কিছু লোককে অবৈধভাবে আনা নিয়ে নাহিমদের বন্ধকি জমি এবং ভিটার সামনে আসে। গ্রামের কিছু লোক ভয়ে ভয়ে দূর থেকে দেখছে। চেয়ারম্যান দম্ভ ভরে নির্দেশ দেয়, মাপ শুরু কর। এই পুরো জমিনটা এখন আমার, আর এই ভিটা এটাও ভেঙে সমান করে দেবে। আমার রাস্তার কাজের জন্য এই জায়গাটা দরকার। রফিক এবং তার স্ত্রী ছুটে আসেন। তাদের সাথে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি যারা তাদের পক্ষ নেওয়ার সাহস দেখাচ্ছেন। রফিক চিৎকার করে ওঠেন, চেয়ারম্যান সাহেব, আপনি এটা করতে পারেন না, আমাকে আরেকটু সময় দিন। সময়? তোর সময় শেষ রফিক। দলিল আমার কাছে, এটা এখন আমার সম্পত্তি। সরে যা এখান থেকে। নাইমের মা চেয়ারম্যানের সামনে গিয়ে দাঁড়ান। আমাদের মেরে ফেলুন স্যার, তবুও আমাদের ভিটা মাটি কেড়ে নেবেন না। চেয়ারম্যান ধাক্কা দিয়ে নাইমের মাকে ফেলে দেয়। রফিক ছুটে এসে স্ত্রীকে ধরে। গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি এগিয়ে এসে বলেন, চেয়ারম্যান সাহেব, আপনি অন্যায় করেছেন। এভাবে গরিবের জমি কেড়ে নেওয়া ঠিক নয়। চেয়ারম্যান রেগে গিয়ে সেই গণ্যমান্য ব্যক্তিকে হুমকি দেয়, চুপ করুন মিয়া, নিজের চরকায় তেল দিন। বেশি বাড়াবাড়ি করলে আপনারও খবর আছে। এই পুলিশ সাহেব, দেখছেন তো এরা আমার সাথে আছে। কেউ যদি ঝামেলা করে তাকে ধরে নিয়ে যান। পুলিশের মতো দেখতে লোকগুলো এগিয়ে আসে। গ্রামের লোকজন ভয়ে পিছিয়ে যায়। রফিক এবং তার স্ত্রী অসহায়ভাবে কাঁদতে থাকেন। চেয়ারম্যানের নির্দেশে আমিন জমি মাপতে শুরু করে। কিছু লোক নাইমদের ভিটা ভাঙার জন্য হাতুড়ি শাবল নিয়ে আসে। রফিক বুক চাপড়ে কাঁদতে থাকেন। আমার সর্বনাশ হয়ে গেল, আমার সব গেল। নাহিম, বাবা তুই কোথায়? তাদের সামনেই নাইমদের ছোট্ট ভিটাটি ভেঙে ফেলা হয়। জমি দখল হয়ে যায়। রফিক এবং তার মা আশ্রয়হীন হয়ে রাস্তার পাশে বসে কাঁদতে থাকেন। চেয়ারম্যান বিজয়ের হাসি হেসে সেখান থেকে চলে যায়। গ্রামের মানুষ অসহায়ভাবে এই দৃশ্য দেখে। এদিকে ঢাকা শহরে নাইমের অফিস। জমি দখলের খবর নাইমের কাছে পৌঁছানোর দিন। নাইম তার অফিসে বসে কাজ করছে। সে এখন ছোটোখাটো ব্যবসায়ী নয়, তার ব্যবসা এখন বেশ বড় হয়েছে। তার হাতে একটি ফোন। ফোনের ওপাশ থেকে তার বাবা রফিক কান্নার্থ কণ্ঠে কথা বলছেন। নাইম ফোন ধরে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে। হ্যালো বাবা, কেমন আছো? মা কেমন আছে? রফিক কান্নার্থ কণ্ঠে কথা বলতে শুরু করেন। তার কণ্ঠ ভেঙে আসছে।
বাবা নাহিম, আমার সব শেষ হয়ে গেছে রে বাবা, আমাদের সব শেষ হয়ে গেছে। বাবার কান্নার শব্দ শুনে নাইমের বুকের ভেতরটা ধুপ করে ওঠে। তার চেহারায় আতঙ্কের ছাপ ফুটে ওঠে। বাবা কি হয়েছে, কাঁদছো কেন? মা ঠিক আছে তো? জমির কি কিছু হয়েছে? জমিটা চেয়ারম্যান কেড়ে নিয়েছে বাবা, আমাদের ভিটাটাও ভেঙে দিয়েছে। আমরা এখন পথে বসেছি রে, আমাদের আর কিচ্ছু নেই। নাইমের হাত থেকে ফোনটা পড়ে যায়, তার শরীর নিথর হয়ে যায়। সে যেন শুনতে পায় না আর কিছু। তার কানে শুধু বাজতে থাকে, জমি কেড়ে নিয়েছে, ভিটা ভেঙে দিয়েছে, পথে বসেছে। তার চোখ বিস্ফোরিত হয়ে যায়। তার মুখে চরম অবিশ্বাস, কষ্ট এবং তীব্র ক্রোধ একসাথে ফুটে ওঠে। নাইম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার হাত কাঁপছে, তার সারা শরীর রাগে কাঁপতে থাকে। তার বাবার বলা কথাগুলো তার মনে বারবার ঘুরপাক খায়। তার বাবা মায়ের সেই অসহায় মুখের ছবি তার চোখের সামনে ভেসে ওঠে। চেয়ারম্যানের নিষ্ঠুর হাসি মনে পড়ে। রিমার তাচ্ছিল্যের কথা মনে আসে। তুই গর্বি থাকবি। নাইম চিৎকার করে ওঠে। অফিসের অন্য কর্মচারীরা তার চিৎকারে ছুটে আসে। নাইম তখনও রাগে কাঁপছে, তার চোখ লাল হয়ে গেছে। নাহিম মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, চেয়ারম্যান আকমল চৌধুরী, তোর এত বড় সাহস! আমার বাবা মায়ের উপর হাত দিয়েছিস, আমার পিঠে ভেঙেছিস, তোর সর্বনাশ আমি করব, তোকে আমি শেষ করে দেব। নাহিম দ্রুত নিজেকে সামলে নেয়। তার চোখে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। সে তার বাবা মাকে ফোন করে তাদের বর্তমান অবস্থার কথা জানতে চায় এবং দ্রুত তাদের ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করার নির্দেশ দেয়। তার কাছে এখন আর কোনো কিছুর গুরুত্বপূর্ণ নয়। তার বাবা মাকে নিরাপদে তার কাছে নিয়ে আসাই তার একমাত্র লক্ষ্য। ঢাকা শহরে নাহিমের অ্যাপার্টমেন্ট। সময় জমি দখলের খবরের কয়েকদিন পর। নাইম তার কেনা অ্যাপার্টমেন্টের গেটের সামনে দাঁড়িয়ে আছে। তার চেহারায় উদ্বেগ। কিছুক্ষণ পর একটি ট্যাক্সি এসে থামে। ট্যাক্সি থেকে নাইমের বাবা রফিক এবং মা নামেন। তাদের পরনে সাধারণ পোশাক, চেহারায় রাজ্যের ক্লান্তি, ভয় এবং বিষণ্ণতা। তাদের হাতে ছোট ছোট কিছু ব্যাগ, যা হয়তো তাদের শেষ সম্বল। নাহিম দ্রুত এগিয়ে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে। বাবা মা নাহিমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। নাইমের মা কন্যার্থ কণ্ঠে বলে, বাবা তুই ভালো আছিস তো? আমরা ভেবেছিলাম। নাইম মায়ের মুখে হাত দিয়ে কান্না থামায়। মা কেঁদো না, আমি ঠিক আছি। তোমরা এখানে চলে এসেছো, এটাই সব থেকে বড় কথা। এখন তোমরা সম্পূর্ণ নিরাপদ। রফিক নাইমের মুখের দিকে তাকিয়ে থাকেন। তার ছেলে যে এত বড় অ্যাপার্টমেন্টে থাকে, এত সফল হয়েছে, এটা দেখে তিনি অবাক হন। রফিক আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, তুই এত বড় হয়ে গেছিস বাবা, আমরা তো জানতামই না। নাইম বাবা মাকে অ্যাপার্টমেন্টের ভেতরে নিয়ে যায়। বিশাল এবং সুন্দর অ্যাপার্টমেন্ট দেখে তারা আরও অবাক হয়। এটা তাদের গ্রামের ছোট্ট মাটির ঘরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন জগৎ। নাইম তাদের বসিয়ে পানি খেতে দেয়। নাইম বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, তোমাদের আর কষ্ট করতে হবে না, আর চিন্তা নেই। এখন থেকে তোমরা আমার সাথে থাকবে। আমার যা কিছু আছে সব তোমাদের। নাইমের মা নাইমের হাত ধরে বলে, কিন্তু বাবা, আমাদের জমিটা, আমাদের ভিটাটা? মা, আমাদের জমি আমি ফেরত আনবই। আর চেয়ারম্যান আকমল চৌধুরী, ওর যা প্রাপ্য আমি ওকে দেব, আমি ওকে ছাড়বো না। রফিক নাইমের চোখে সেই আগুন দেখতে পান। তিনি বুঝতে পারেন তার ছেলের মনে কতটা কষ্ট আর রাগ জমে আছে। নাইমের অফিসে প্রায় 5 বছর পর 5 বছর কেটে গেছে। নাইম এখন দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী। তার অফিস বিশাল, বিলাসবহুল। তার চেহারায় আত্মবিশ্বাস, ক্ষমতা এবং সাফল্যের ছাপ। তার পোশাক আশাক সম্পূর্ণ বদলে গেছে। তার চলাফেরায় আভিজাত্য। নাইমের অফিসে বসে কয়েকজন কর্মচারীকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছে। তার কথা বলার ধরন দৃঢ় এবং স্পষ্ট। কর্মচারীরা মনোযোগ দিয়ে শুনছে। এদিকে বাবা মা এখন অনেক ভালো আছেন। তাদের মুখে চিন্তার ছাপ নেই, আছে সন্তানের সাফল্য দেখে গর্ব। নাইম বাবা মায়ের সাথে গল্প করছে, তাদের দেখভাল করছে, কিন্তু তার চোখে মুখে মাঝে মাঝে কিছু একটা ঘুরপাক খায়। নাইম তার বাবা মায়ের সাথে কথা বলছে। বাবা, তোমাদের কোনো কিছু দরকার হলে আমাকে বলবে, কোনো কিছুতেই যেন তোমাদের অসুবিধা না হয়। না বাবা, আমাদের আর কিসের দরকার? তুই আমাদের এখানে এনে রেখেছিস, ভালো করে দেখছিস, এর চেয়ে বেশি আর কি চাই? শুধু রফিক কথাটা শেষ করতে পারেন না। নাইম বুঝতে পারে তার বাবা কি বলতে চান। শুধু গ্রামের জমিটা, তাই না বাবা? বিটাটা? হ্যাঁ বাবা,
ওই জমিটা আমাদের ছিল, বংশের সম্পত্তি। আর চেয়ারম্যান ও যেভাবে আমাদের সাথে করেছে। নাইমের চোখ কঠিন হয়ে আসে, প্রতিশোধের পুরনো আগুন আবারও জ্বলে ওঠে। আমি বলিনি বাবা, কিছুই বলিনি। চেয়ারম্যান আকমল চৌধুরী যা করেছে তার ফল তাকে পেতেই হবে। আমাদের জমি, আমাদের সম্মান সব আমি ফেরত আনবো। নাহিম তার বাবা মায়ের দিকে তাকায়, তাদের মুখে এখনও সে কষ্টের স্মৃতি লেগে আছে। এটা দেখে নাহিমের সংকল্প আরও দৃঢ় হয়। সে বুঝতে পারে তার এই সাফল্য তখনই পূর্ণ হবে যখন সে তার বাবা মায়ের হারানো সম্মান এবং সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবে। নাহিম তার মনে ভাবে, 5 বছর, এই 5 বছরে আমি অনেক কিছু অর্জন করেছি। এখন সময় এসেছে হিসেবটা মেটানোর। চেয়ারম্যান আকমল চৌধুরী, এবার তোমার পালা। আর রিমা, তুমিও দেখতে পারবে গরিবের ছেলে কি করতে পারে। নাহিম উঠে দাঁড়ায় এবং জানালার পাশে গিয়ে দাঁড়ায়। সে ঢাকা শহরের বিশাল ইমারতগুলোর দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার মন চলে যায় গ্রামে, তার হারানো ভিটায়, বাবা মায়ের কষ্টের কাছে। নাহিম গ্রামে ফেরার পরিকল্পনা করে। তার ফিরে যাওয়া হবে শুধু ফেরা নয়, তা হবে একজন শক্তিশালী মানুষের প্রত্যাবর্তন, যে তার অতীতের সব অপমানের জবাব দিতে এবং হারানো সব কিছু ফিরিয়ে আনতে প্রস্তুত। ঢাকা শহরে নাইমের বিলাসবহুল অফিস। দিনের বেলা নাইম তার বিশাল আধুনিক অফিসে বসে আছে, তার পরনে দামি স্যুট, চেহারায় আত্মবিশ্বাস এবং ক্ষমতা। তার সামনে কয়েকজন কর্মচারী নোট নিতে ব্যস্ত। নাইম তাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছে। নাইম তার কর্মচারীদের দিকে তাকিয়ে বলে, প্রজেক্ট গ্রাম উন্নয়নের সব রিপোর্ট তৈরি। আমি চাই এই প্রজেক্টটি সবচেয়ে গুরুত্ব দিয়ে করা হোক। গ্রামের মানুষগুলোর জন্য কিছু করার সময় এসেছে। একজন কর্মচারী উত্তর দেয়, জি স্যার, সব রিপোর্ট তৈরি। আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছি। কিছুদিনের মধ্যেই প্রথম ধাপের কাজ শেষ হবে। ভালো, কোনো গাফিলতি যেন না হয়। এই প্রজেক্ট আমার কাছে ব্যক্তিগতভাবে খুব গুরুত্বপূর্ণ। নাহিম তার ডেস্কে রাখা একটি ছবির দিকে তাকায়। এটি তার বাবা মায়ের ছবি। তার মনে পড়ে যায় গ্রামের কথা, জমি হারানোর কথা, বাবা মায়ের কষ্টের কথা। তার চোখে মুখে প্রতিশোধের দৃঢ় সংকল্প ফুটে ওঠে। নাহিম চেয়ার থেকে উঠে এবং জানালার পাশে গিয়ে দাঁড়ায়। সে ঢাকা শহরের পানে চেয়ে থাকে। তার এই সাফল্য তার বাবা মায়ের কষ্টের ফসল। এখন সময় এসেছে সেই কষ্টের হিসেব মেটানোর। নাইম তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ডাকে। আমার গ্রামের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করো দ্রুত। আমি কালই রওনা দিতে চাই। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে। জি স্যার, সব ব্যবস্থা করে দিচ্ছি। নাইম অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পর মনে মনে বলে, গ্রাম, অনেক দিন পর ফিরছি। এবার একা ফিরছি না, এবার ফিরছি আমার অধিকার আর তোমাদের হিসেবটা মেটানোর জন্য। পরের দিন সকাল, গ্রামের প্রবেশ পথে হঠাৎ করেই সাজ রব। একের পর এক দামি গাড়ি গ্রামের কাঁচা রাস্তায় এসে দাঁড়াচ্ছে। পেছনে আরও গাড়ি, কিছু নিরাপত্তা কর্মীও দেখা যায়। এই দৃশ্য দেখে গ্রামের মানুষ অবাক হয়ে যায়। তারা এমন জাঁকজমক আগে দেখেনি। গাড়ির বহর গ্রামের চেয়ারম্যান আকমল চৌধুরীর অফিসের সামনে এসে থামে। চেয়ারম্যান তার অফিসে বসে লোকজনের সাথে কথা বলছিল। গাড়ির শব্দ শুনে সে বাইরে আসে। এতগুলো দামি গাড়ি আর লোকজন দেখে সে কিছুটা বিস্মিত এবং কিছুটা চিন্তিত হয়। গাড়ির দরজা খুলে এবং নাইম বেরিয়ে আসে। তার পরনে পরিপাটি পোশাক, চোখে রোদ চশমা, তার চাল চলনে আভিজাত্য এবং আত্মবিশ্বাস। তার পেছনে তার কয়েকজন সহযোগী এবং নিরাপত্তা কর্মী। গ্রামের মানুষ এবং চেয়ারম্যান নাইমের দিকে তাকিয়ে থাকে। তারা এই যুবককে চিনতে পারে না। তাদের মনে প্রশ্ন জাগে, কে এই লোক? চেয়ারম্যান কিছুটা দম্ভ ভরে এগিয়ে আসে। সে মনে করে হয়তো শহরের কোনো বড় নেতা বা কর্মকর্তা এসেছে। চেয়ারম্যান হেসে অভ্যর্থনা জানানোর ভঙ্গিতে বলে, আসুন আসুন, কে এসেছেন, পরিচয়টা জানতে পারি? নাইম তার চোখে পড়া রোদ চশমা খোলে। তার চোখ মুখ দেখে চেয়ারম্যানের কিছুটা চেনা চেনা লাগে, কিন্তু চিনতে ঠিক পারে না। গ্রামের মানুষও নাহিমকে চেনার চেষ্টা করছে। নাহিম চেয়ারম্যানের দিকে তাকিয়ে শান্ত কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বলে, চেয়ারম্যান সাহেব, আমাকে চিনতে পারছেন? চেয়ারম্যান মনোযোগ দিয়ে নাহিমের মুখের দিকে তাকায়। গ্রামের মানুষ ফিসফিস করতে শুরু করে। চেয়ারম্যান কিছুটা দ্বিধার সাথে বলে, আপনার মুখটা চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আমি আকমল চৌধুরী, এই গ্রামের চেয়ারম্যান। নাহিম হেসে ওঠে। তার হাসিটা স্বাভাবিক নয়, সেখানে কিছুটা তিক্ততা মিশে আছে। আপনি
আমাকে চিনেন কিভাবে? আপনার মতো উচ্চমাপের মানুষের কাছে গরিব মানুষের মুখ মনে থাকার তো কথা নয়। বিশেষ করে যাদের আপনি পথে বসিয়েছেন, তাদের মুখ তো মনে থাকার প্রশ্নই আসে না। চেয়ারম্যান নাহিমের কথার ধরন কিছুটা অবাক হয়। তার মনে সন্দেহ জাগে। নাহিম তার আসল পরিচয় দেয়। আমি শাহাদাত হোসেন নাহিম, রফিকের ছেলে। নাইমের নাম এবং পরিচয় শুনে চেয়ারম্যান যেন আকাশ থেকে পড়ে। তার মুখের হাসি মিলিয়ে যায়, চোখ বিস্ফোরিত হয়ে যায়। গ্রামের মানুষ নাহিমের নাম শুনে অবাক হয়ে যায়। তারা বিশ্বাস করতে পারে না যে এই বিশাল গাড়ি বহর নিয়ে আসা লোকটি তাদের পরিচিত সেই গরিব নাহিম। চেয়ারম্যান হতভম্ব হয়ে বলে, নাহিম, তুই এই অবস্থায়? কিন্তু কিভাবে? নাহিম চেয়ারম্যানের সামনে এগিয়ে আসে। তার চোখে প্রতিশোধের আগুন স্পষ্ট। কিভাবে সেটা আপনার জেনে লাভ নেই চেয়ারম্যান সাহেব, কিন্তু আমি এসেছি আপনার সাথে কিছু হিসাব মেটানোর জন্য। নাইম এবং চেয়ারম্যান মুখোমুখি দাঁড়িয়ে আছে। গ্রামের অনেক মানুষ জড়ো হয়ে এই দৃশ্য দেখছে। তাদের মুখে বিস্ময় আর চাপা উত্তেজনা। চেয়ারম্যান নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করে। সে আগের দম্ভে ফিরে আনার চেষ্টা করে। কিসের হিসাব? তুই এখানে এসেছিস কেন? যা, তোর শহরে ফিরে যা। শহরে ছিলাম চেয়ারম্যান সাহেব, তবে এখন এখানে এসেছি আপনার করা অন্যায়ের হিসাব নিতে। মনে আছে চেয়ারম্যান সাহেব, আমার বাবা আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন আমার পড়াশোনার জন্য, আর আপনি সেই সুযোগে আমাদের পৈতৃক ভিটা জমি বন্ধক রেখেছিলেন, মনে আছে? ধার নিলে শোধ তো দিতেই হবে। শোধ দিতে পারিসনি তাই জমি আমার হয়েছে, এটাই তো নিয়ম। নিয়ম? আপনার বানানো নিয়ম। টাকা শোধ করার আগে আপনি কিভাবে জোর করে আমাদের ভিটা ভেঙে দিলেন, কিভাবে আমার বাবা মাকে পথে বসালেন, সে কথা মনে আছে? বেশি কথা বলবি না। তোর বাবা সময় মতো টাকা দিতে পারেনি। আমি যা করেছি আইন মেনেই করেছি। নাইম তার একজন সহযোগীকে ইশারা করে। সহযোগী একটি ফাইল নাইমের হাতে দেয়। নাইম ফাইলটি খুলে চেয়ারম্যানের সামনে ধরে। আইন? এই দেখুন আপনার আইনের কাগজপত্র। আপনি যে দলিল দেখিয়ে জমি দখল করেছেন সেটা জাল। আপনি যে সুদের হিসাব দেখিয়েছেন সেটা সম্পূর্ণ অবৈধ। আর আপনি যে পুলিশ দেখিয়ে আমাদের ভিটা ভেঙেছেন তারা ছিল ভুয়া পুলিশ। চেয়ারম্যান কাগজগুলো দেখে ঘাবড়ে যায়। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। নাহিম আবারও বলে, আপনার যত অবৈধ সম্পত্তির হিসাব, যত ভূমি দখলের মামলা, যত গরিব মানুষের উপর অত্যাচারের প্রমাণ সব আমার কাছে আছে। এই দেখুন ফাইল ভর্তি প্রমাণ। নাহিম তার সাথে আসা কয়েকজন লোকের দিকে ইশারা করে। তারা হয়তো পুলিশের বড় কর্মকর্তা বা দুর্নীতি দমন কমিশনের লোক। নাহিম উচ্চ কণ্ঠে গ্রামের মানুষদের দিকে তাকিয়ে বলে, চেয়ারম্যান আকমল চৌধুরী শুধু আমার সাথেই নয়, এই গ্রামের আরও অনেক মানুষের জমি দখল করেছেন, তাদের উপর অত্যাচার করেছেন। আজ আমি এখানে এসেছি এইসব অন্যায়ের বিচার চাইতে। আপনার সম্পদ আর ক্ষমতা হয়তো এতদিন আপনাকে বাঁচিয়েছে, কিন্তু এবার আর আপনাকে বাঁচাবে না। চেয়ারম্যান বুঝতে পারে তার সময় শেষ। সে পালানোর চেষ্টা করে। নাইমের নির্দেশে তার সাথে আসা কর্মকর্তারা চেয়ারম্যানকে আটক করে। চেয়ারম্যান চিৎকার চেঁচামেচি করতে থাকে, নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। গ্রামের মানুষ নাহিমের এই কাজ দেখে অবাক এবং আনন্দিত হয়। তাদের এতদিনের ভয় দূর হয়ে যায়। নাইমের সহযোগীরা চেয়ারম্যানের অফিস এবং বাড়িতে তল্লাশি শুরু করে। সেখান থেকে অবৈধ টাকা, দলিল এবং আরও অনেক দুর্নীতির প্রমাণ উদ্ধার হয়। চেয়ারম্যানের ক্ষমতা এবং সম্পদের উৎস ফাঁস হয়ে যায়। গ্রামের মানুষ নাইমের কাছে আসে। একজন গণ্যমান্য ব্যক্তি নাহিমের কাছে এসে বলেন, বাবা নাহিম, তুমি এসে আমাদের বাঁচিয়েছ। এই লোকটা আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল, আমাদের জমি জমা কেড়ে নিয়েছিল। আরও অনেকে এসে তাদের কষ্টের কথা বলে। নাইম মনোযোগ দিয়ে সবার কথা শোনে। তার মনটা আরও ভারাক্রান্ত হয় গ্রামের মানুষের কষ্ট দেখে। নাইম গ্রামের মানুষকে আশ্বস্ত করে, আপনারা চিন্তা করবেন না, চেয়ারম্যান আকমল চৌধুরী তার অন্যায়ের ফল পাবে। আর আপনারা যারা জমি হারিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়াতে। নাহিমদের হারানো ভিটাটা এবং জমি চেয়ারম্যানের আটকের পরের দিন সকাল নাইম তার বাবা মাকে নিয়ে তাদের হারানো ভিটা এবং জমিতে আসে। ভিটাটা ভাঙা অবস্থায় পড়ে আছে, জমিটি আগাছায় ভরে গেছে। বাবা মা তাদের হারানো ভিটে মাটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। নাইমের মা কর্ণার্থ কণ্ঠে বলেন, আমাদের বাড়িটা ভেঙে দিয়েছে বাবা, কিছুই রাখেনি। নাইম বাবা মাকে জড়িয়ে বলে, কেদনা মা, আমি সব কিছু ঠিক করে দেব। এই জমি আমাদের ছিল, আমাদেরই থাকবে, আর এই পিঠার উপর নতুন করে বাড়ি তৈরি হবে। নাইম তার আইনি দলবল নিয়ে আসে।
তারা জমির কাগজপত্র পরীক্ষা করে। নাইম আনুষ্ঠানিকভাবেই তার বাবার হারানো জমি পুনরুদ্ধার করার প্রক্রিয়া সম্পন্ন করে। আইনি প্রক্রিয়ায় জমি তাদের নামে ফিরে আসে। নাইম জমির ওপর দাঁড়িয়ে মাটির স্পর্শ নেয়। তার চোখে মুখে তৃপ্তি। এটা শুধু জমি ফেরত পাওয়া নয়, এটা তাদের হারানো সম্মান ফিরে পাওয়া। নাইম তার বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, বাবা মা, আমাদের জমি আমরা ফেরত পেয়েছি, আর চেয়ারম্যানও এখন জেলে পৌঁছবে। ও আর কোনোদিনও কারো ক্ষতি করতে পারবে না। রফিকের চোখে পানি। তিনি নাইমের হাত ধরে বলেন, তুই আমাদের মুখ রেখেছিস বাবা, তুই আমাদের সব ফিরিয়ে দিয়েছিস। নাইমের মা নাইমকে দোয়া করেন। গ্রামের মানুষ এই দৃশ্য দেখতে আসে। তারা খুশি হয় নাইমের সাফল্যে এবং চেয়ারম্যানের পতনে। কয়েকদিন পর নাইমদের পুরনো ভিটের জায়গায় নতুন বাড়ি তৈরি কাজ শুরু হয়েছে। শ্রমিকরা কাজ করছে, নাইম সেখানে দাঁড়িয়ে কাজ তদারকি করছে। তার পাশে তার বাবা মা দাঁড়িয়ে আছেন। তাদের মুখে এখন স্বস্তি আর আনন্দ। চেয়ারম্যান আকমল চৌধুরী জেলে বন্দী। তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার বিচার চলছে। গ্রামের মানুষ এখন স্বাধীন। নাইম বাবা মায়ের দিকে তাকিয়ে হাসে। দেখেছো মা, এখানে আমাদের নতুন বাড়ি হবে, আগের চেয়েও সুন্দর। হ্যাঁ বাবা, তোর জন্যই সব সম্ভব হলো। রফিক নাইমের কাঁধে হাত রেখে বলেন, তুই শুধু আমাদের জমি ফিরিয়ে দিসনি বাবা, তুই এই গ্রামের সবার মনে সাহস ফিরিয়ে দিয়েছিস। ন্যায় বিচার কি সেটা দেখিয়ে দিয়েছিস। নাইম গ্রামের দিকে তাকিয়ে থাকে। তার মনে তার অতীতের কথাগুলো ঘুরপাক খায়। লিমার অপমান, চেয়ারম্যানের অত্যাচার, বাবা মায়ের কষ্ট, সব কিছু আজ অবসান হলো। প্রতিশোধ পূর্ণ হয়েছে। কিন্তু নাইম জানে তার গল্প এখনও শেষ হয়নি। শহরের জীবন, তার ব্যবসা আর কিছু হারানো সম্পর্ক এখনও বাকি। নাইম তার গ্রামে ফিরে এসেছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর সে তার বাবা মায়ের হারানো জমি পুনরুদ্ধার করেছে এবং অত্যাচারী চেয়ারম্যানকে তার প্রাপ্য শাস্তি দিতে সফল হয়েছে। গ্রামের মানুষের মুখে হাসি ফুটিয়ে নাইম তার প্রতিশোধ পূর্ণ করেছে। কিন্তু সাফল্যের সেই সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে নাইম কি তার অতীতের সব স্মৃতি মুছে ফেলতে পারবে? শহরের বিলাসবহুল জীবনে কি তার পুরনো সম্পর্কের ছায়া পড়বে? স্থান ঢাকা শহরের একটি বিলাসবহুল ক্যাফে। সবাই নাইমের গ্রামে ফিরে যাওয়ার এবং চেয়ারম্যানের পতনের কিছুদিন পর। দিনের বেলা রিমা একটি বিলাসবহুল ক্যাফেতে বসে আছে। তার পরনে দামি পোশাক, কিন্তু তার মুখে নেই পুরনো উচ্ছলতা। তার সাথে সাগর এবং রিমি বসে আছে। তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, কিন্তু রিমার মনে যেন অন্য কোথাও। সাগর রিমার দিকে তাকিয়ে বলে, কি রে লিমা, কি ভাবছিস? আজকাল একদম চুপচাপ থাকিস। কলেজে থাকতে তো সারাদিন হাসি খুশি আর দুষ্টুমি নিয়ে মেতে থাকতিস। মিমি যোগ করে, হ্যাঁ রে, কি হয়েছে তোর বলতো? তোর বাবা তো জেলে গেছেন, জানি এটা কষ্টের, কিন্তু তাই বলে এভাবে নিজেকে গুটিয়ে নিবি? রিমার মুখটা আরও বিষণ্ণ হয়ে যায়। তার বাবার জেলে যাওয়াটা তার জন্য একটা ধাক্কা ছিল, কিন্তু আসল কষ্টটা অন্য জায়গায়। রিমা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোরা বুঝবি না, বাবার জেলে যাওয়াটা তো একটা দিক, কিন্তু কিভাবে গেলেন, কেন গেলেন, সেটা যখন জেনেছি আমার দম বন্ধ হয়ে আসছে। সাগর আর মিমি একে অপরের দিকে তাকায়। সাগর জিজ্ঞেস করে, কেন গেলেন মানে? দুর্নীতির অভিযোগ তো ছিলই, নতুন কিছু কি শুনেছিস? শুধু দুর্নীতি নয়, বাবা গ্রামের গরিব মানুষের উপর অত্যাচার করতেন, তাদের জমি কেড়ে নিতেন, আর আর সবচেয়ে কষ্টের কথা। রিমার চোখ নাইমের কথা মনে ভিজে আসেন। মিমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি? বাবা বাবা নাইমদের জমিটা কেড়ে নিয়েছিলেন জোর করে, ওদের ভিটা ভেঙে দিয়েছিলেন। যখন নাইমের বাবা অসুস্থ ছিলেন, টাকা শোধ করতে পারছিলেন না, তখন বাবা এই কাজটা করেছিলেন। সাগর আর মিমি অবাক হয়ে রিমার কথা শুনে। তারা চেয়ারম্যানের খারাপ স্বভাব জানত, কিন্তু এত নির্মমতার কথা তাদের জানা ছিল না। সাগর শুকনো মুখে বলে, এসব কথা তো আমরা শুনিনি। কিন্তু নাহিম, ও কিভাবে করলো এটা? মানে তোর বাবার এত ক্ষমতা, ওকে কিভাবে? রিমা তিক্ত হাসি হেসে বলে, কিভাবে করলো? ও এখন আর সেই নাইম নেই রে। গ্রামের গরিব কৃষক রফিকের ছেলে। নাইম এখন দেশের টপ বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক। বাবা যা সম্পত্তি করেছেন তার চেয়ে কয়েক গুণ বেশি ওর এখন। ও নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে এই জায়গায় পৌঁছেছে। সাগর আর মিমি নাইমের সাফল্যের কথা শুনে আরো বেশি অবাক হয়। কলেজে সে সাধারণ ছেলেটা আজ দেশের শীর্ষধনী। মিমি অবিশ্বাস্যের সুরে বলে, নাহিম কোটিপতি? অসম্ভব।
কিন্তু কীভাবে সম্ভব? আমরা তো জানতাম ও শহরে গিয়ে খুব কষ্টে ছিল। আমরা জানতাম না, আমরা শুধু বাহিরটা দেখে বিচার করতাম। কলেজেও তাই করেছিলাম। মনে আছে তোরা ওকে কত ছোট করতিস? আমিও কম করিনি। ওর পোশাক, ওর গ্রাম নিয়ে কত হাসি ঠাট্টা করেছি, ওকে কত অপমান করেছি। রিমার গলায় অনুতাপ ঝরে পড়ে। তার মনেই পড়ে যায় নাহিমকে দেওয়া সব অপমান, বিশেষ করে সেই থাপ্পড়টা, সেই ক্যান্টিনে কলার খোসা ছুঁড়ে দেওয়া, তার রেজাল্ট বের হওয়ার পর বলা সেই নিষ্ঠুর কথাগুলো। তোর পরিচয়, তোর রক্তে, তোর গরিব পরিচয়। রিমা কাঁদতে শুরু করে। আমি আমি ওকে ঘৃণা বলেছি, ঘৃণা করেছি। আর আমার বাবা ওর পরিবারের সাথে কি কাজ করেছেন আমি বুঝতে পারছি। আমার বাবা কেন জেলে গেছেন এটা ওর প্রাপ্য ছিল, কিন্তু আমি নাহিমের সাথে যা করেছি তার কোনো ক্ষমা নেই। সাগর আর মিমি রিমার কান্না দেখে অপ্রস্তুত হয়ে যায়। তারা রিমার এই রূপে আগে দেখেনি। মিমি রিমার হাত ধরে বলে, কাঁদিস না রিমা, তুই তো আর বাবার কাজের জন্য দায়ী না। আর কলেজে তখন আমরা সবাই ওইরকমই ছিলাম। না মিমি, আমি বাবার কাজের জন্য দায়ী, কারণ আমি বাবার দেওয়া শিক্ষা আর অহংকার নিয়ে বড় হয়েছি, গরিবদের ঘৃণা করতে শিখেছি। আর আমি নাইমের সাথে যা করেছি সেটা আমার নিজের করা। আমি ওর প্রাপ্য সম্মানটা কোনো দিনও দেইনি। ওর মেধা, ওর পরিশ্রম সব কিছুকে আমি তুচ্ছ করেছি। রিমা টেবিলের ওপর মাথা রেখে কাঁদতে থাকে। তার মনে তীব্র অনুশোচনা। সে বুঝতে পারে টাকার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। নাহিমকে সে কোনো দিন মানুষ হিসেবে দেখেনি, শুধু তার দারিদ্র্য দেখে বিচার করেছে। আর তার বাবা সেই দারিদ্র্যের উপরই আঘাত করেছেন। পরের দিন রিমা তার অ্যাপার্টমেন্টে একা বসে আছে। তার চোখ মুখ ফোলা, তার মনেই নাইমের স্মৃতি ঘুরপাক খাচ্ছে। সেই কলেজে প্রথম দিনের নাইম লাইব্রেরিতে পড়াশোনা করা, নাইম ক্যান্টিনে একা বসে থাকা, নাইম আর রেজাল্ট বের হওয়ার পর তার দিকে তাকিয়ে থাকা নাহিম। সেই নাহিমকে এসে কত কষ্ট দিয়েছে। রিমা সিদ্ধান্ত নেয় তাকে নাইমের সাথে কথা বলতেই হবে, ক্ষমা চাইতে হবে, যদিও সে জানে এটা খুব কঠিন হবে। রিমাদের ফোন হাতে নেয়। নাইমের নাম্বার তার কাছে নেই। সে সাগরকে ফোন করেই নাইমের নাম্বার জোগাড় করতে বলে। হ্যালো সাগর, আমার নাইমের ফোন নাম্বারটা লাগবে। নাইমের নাম্বার কি করবি? আমি ওর সাথে কথা বলতে চাই, সরি বলতে চাই। সাগর বুঝতে পারে রিমার মনের অবস্থা। সরি বলবি? কিন্তু ও কি তোর সাথে কথা বলবে? ও এখন অনেক বড় জায়গায় চলে গেছে, আর তুই ওর সাথে, আর তোর বাবা ওর পরিবারের সাথে। জানি খুব কঠিন হবে, হয়তো কথাই বলবে না, তবুও চেষ্টা করতে চাই। প্লিজ নাম্বারটা জোগাড় করে দে। আচ্ছা ঠিক আছে, দেখছি জোগাড় করা যায় কিনা। কিছুক্ষণ পর সাগর নাইমের ফোন নাম্বার রিমার কাছে পাঠায়। রিমা নাম্বারটা দেখে কিছুক্ষণ ফোন হাতে নিয়ে বসে থাকে। তার সাহস হচ্ছে না ফোন করতে। তার মনে পড়ে নাইমের শেষ কথাগুলো। সেদিন আপনি নিজে এসে আমার সাথে কথা বলবেন, হয়তো তখন আপনার এই অহংকার আর থাকবে না। আজ সত্যি তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। রিমা গভীর শ্বাস নেয় এবং ফোন বের করে। ফোনের অন্য প্রান্তে রিং হতে থাকে। রিমার হার্টবিট বেড়ে যায়। ফোনের অন্য প্রান্তে নাইমের অফিসে। সে একটি মিটিংয়ে বসে আছে। তার ফোন বাজছে। স্ক্রিনে একটি অচেনা নাম্বার। নাহিম ফোনটা দেখে বিরক্ত হয়। সে ফোনটা কেটে দেয়। রিমা ফোন কেটে দেওয়া দেখে হতাশ হয়। সে কিছুক্ষণ চুপ থেকে আবারও ফোন করে। নাহিম এবারও ফোনটা কেটে দেয়। রিমা মেসেজ পাঠায়। নাইম, আমি রিমা বলছি, কলেজের রিমা। তোমার সাথে কিছু কথা ছিল, খুব জরুরি। প্লিজ আমার ফোনটা ধরো। নাহিম মেসেজটা দেখে। তার চোখে মুখে কোনো পরিবর্তন আসে না। তার মনে পড়ে কলেজের দিনগুলোর কথা, রিমার সব অপমান। সে কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে থাকে, তারপর মেসেজটা ডিলিট করে দেয়। রিমা নাহিমের কাছে থেকে কোনো উত্তর না পেয়ে কষ্ট পায়, কিন্তু সে হাল ছাড়ে না। সে আরও অনেক মেসেজ পাঠায়, ইমেল পাঠায়। তার প্রতিটি মেসেজে তার অনুতাপ আর ক্ষমা চাওয়ার আকুতি থাকে। রিমার পাঠানো কিছু মেসেজ স্ক্রিনে দেখা যায়। নাই, আমি জানি আমি অনেক ভুল করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। তোমার বাবার সাথে যা হয়েছে তার জন্য আমি লজ্জিত। আমার বাবার কাজের জন্য আমি ক্ষমা চাইছি। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু প্লিজ একবার আমার কথা শোনো। আমি জানি
তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তোমার কাছে আমার কোনো মূল্য নেই। তবুও আমি আমার ভুল স্বীকার করতে চাই। নাহিমা তার অফিসে বসে রিমার মেসেজগুলো দেখে। তার মনে পুরনো ক্ষতের যন্ত্রণা আবারও জেগে ওঠে। রিমার ক্ষমা চাওয়ার আকুতি দেখেও তার মন গলে না। বছরের পর বছর ধরে জমে থাকা অপমান আর কষ্টের স্মৃতি তাকে রিমার থেকে দূরে সরিয়ে রাখে। সে রিমার কোনো মেসেজের উত্তর দেয় না। আরও কিছুদিন পর নাইমের অফিস রিসেপশন। রিমা নাইমের অফিসে আসে। তার চেহারায় দৃঢ়তা, কিন্তু চোখে মুখে অসহায়ত্ব। সে রিসেপশনে গিয়ে দাঁড়ায়। রিমা রিসেপশনিস্টকে বলে, আমি নাইম সাহেবের সাথে দেখা করতে চাই, আমার নাম রিমা। রিসেপশনিস্ট নাহিমের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিসেপশনিস্টকে নির্দেশ দেয়, স্যার বলেছে উনি এখন কারোর সাথে দেখা করবে না, বিশেষ করে এই নামে কারোর সাথে দেখা করার ওনার সময় নেই। রিসেপশনিস্ট রিমার দিকে তাকিয়ে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে বলে, ম্যাডাম, স্যার এখন খুব ব্যস্ত আছেন, উনি আপনার সাথে দেখা করতে পারবেন না। প্লিজ একবার বলুন না, আমার খুব জরুরি দরকার, বলুন। আমি সেই কলেজ থেকে। রিসেপশনিস্ট তাকে থামিয়ে দেয়। ম্যাডাম, আমি স্যারের নির্দেশ জানিয়ে দিয়েছি, আপনার যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে পরে চেষ্টা করতে পারেন। রিমা বুঝতে পারে তাকে ঢুকতে দেওয়া হবে না। নাইম ইচ্ছে করেই তার সাথে দেখা করছে না। তার মন ভেঙে যায়। সে নাইমের অফিসের বাইরে এসে দাঁড়ায়। রিমা নাইমের বিশাল অফিসের বিল্ডিংটার দিকে তাকিয়ে থাকে। এই বিল্ডিংয়ের ভেতর সেই ছেলেটা আছে যাকে সে একদিন তুচ্ছ মনে করেছিল। আজ সে নাগালের বাইরে চলে গেছে। রিমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তার মনে তীব্র কষ্ট। সে বুঝতে পারে নাহিমকে সে কতটা কষ্ট দিয়েছিল, যে আজ নাহিম তাকে ক্ষমা করতে পারছে না। তার অনুতাপ আরও গভীর হয়। সে বুঝতে পারে ক্ষমা চাওয়াটা সহজ, কিন্তু ক্ষমা পাওয়াটা খুব কঠিন। রিমা তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। সে একা বসে আছে। তার মন খুব খারাপ। নাইমের অবহেলা তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। তার বন্ধুরা ফোন করছে, কিন্তু সে কারো ফোন ধরছে না। রিমা তার ল্যাপটপ খুলে নাইম সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করে। সে তার বিজনেস আর্টিকেলগুলোও পড়ে, তার ইন্টারভিউগুলো দেখে। নাহিম কিভাবে এত দূর এসেছে তার সংগ্রামের কথা জানতে পারে। নাহিমের কঠোর পরিশ্রম, তার মেধার পরিচয় পেয়ে সে মুগ্ধ হয়। তার প্রতি রিমার সম্মান বেড়ে যায়। রিমা নাহিমের একটি পুরনো ইন্টারভিউ দেখে, যেখানে নাহিম তার গ্রামের বাড়ি, তার বাবা মা এবং তার প্রাথমিক কষ্টের দিনগুলোর কথা বলছে। নাহিমের চোখে মুখে তখনও সেই কষ্টের ছাপ, কিন্তু তার কথা বলার ধরনে দৃঢ়তা। এই নাহিমকে রিমা চিনতে পারেনি। রিমা নাহিমের ইন্টারভিউ দেখতে দেখতে নিজের মনে মনে বলে, আমি কি ভুলটাই না করেছিলাম। এই মানুষটা আমার সামনেই ছিল, আর আমি ওর ভিতরে শক্তিটা দেখতে পাইনি, শুধু বাহিরের চেহারা আর দারিদ্র্য দেখে বিচার করেছি। আমি কত বোকা ছিলাম। রিমার মনে পড়ে নাহিমের সেই কথাগুলো, আপনারা আমার দারিদ্র্য নিয়ে হাসেন, এটাই আমার শক্তি। যারা কষ্ট করে কিছু অর্জন করে তারাই আসল ধনী। আজ সে নাহিমের এই কথার সত্যতা বুঝতে পারছে। রিমা ল্যাপটপ বন্ধ করে। তার মনে নাহিমের প্রতি এক ধরনের অনুভূতি জাগে। এটা হয়তো ভালোবাসে না এখনও, কিন্তু এটা গভীর সম্মান আর অনুতাপ মেশানো এক অন্যরকম টান। সে বুঝতে পারে নাহিমকে সে শুধু অপমানই করেনি, একজন অসাধারণ মানুষকে ভুল বুঝেছিল। রিমার মনে হয় নাহিমের কাছে ক্ষমা চাইতে পারাটাই যথেষ্ট নয়, তাকে প্রমাণ করতে হবে তার পরিবর্তন সত্যি। সে এখন নাহিমকে তার টাকা বা সাফল্যের জন্য নয়, বরং মানুষ হিসেবে সম্মান করে। নাইম তাকে পাত্তা না দিলেও সে হাল ছাড়ে না। সে নাইমের জীবনযাত্রা দূর থেকে হলেও অনুসরণ করতে থাকে। নাইম হয়তো তাকে ভুলে যেতে চায়, কিন্তু রিমা অতীতের ভুল শুধরে নিতে চায়। তার অনুতাপের ছায়া নাইমের সাফল্যের ওপর এসে পড়ে। নাইমদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়। সময় নাইমের গ্রামে ফেরার কয়েক সপ্তাহ পর দিনের বেলা। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে নতুন বেঞ্চ, বইপত্র এবং কম্পিউটার দেওয়া হচ্ছে। নাইমের গ্রাম উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে কাজ হচ্ছে এই। গ্রামের মানুষ খুব খুশি। ভিড়ের মধ্যে রিমাকে দেখা যায়। তার পরনে খুব সাধারণ পোশাক, মুখে মেকআপ নেই। সে স্কুলের বাচ্চাদের সাথে কথা বলছে, নতুন বইগুলো পৌঁছাতে সাহায্য করছে। তার চালচলনে কোনো অহংকার নেই, বরং এক ধরনের শান্ত সেবাপরায়ণ ভাব। সে মন দিয়েই কাজ করছে। গ্রামের একজন বয়স্ক মহিলা রিমার কাছে এসে বলেন, মা, তুমি শহরের এত বড় মানুষ হয়েও আমাদের এই গরিব গ্রামের বাচ্চাদের জন্য এত করছো, তোমার তুলনা হয় না। রিমা হেসে উত্তর দেয়, না আন্টি,
আমি বড় মানুষ নই। আমি শুধু আমার নিজের ভুলগুলো প্রায়শ্চিত্ত করতে চাই। আর এই বাচ্চাগুলো আমাদেরই সন্তান, ওদের পাশে থাকাটা আমাদের দায়িত্ব। মিমি এবং সাগর নাইমের গ্রাম উন্নয়নের কাজের কথা শুনে অবাক হয়ে সেখানে আসে। তারা রিমাকে সেখানে এভাবে কাজ করতে দেখে আরও বেশি অবাক হয়। মিমি ফিসফিস করে সাগরের কাছে জানতে চায়, দেখ রিমা, এখানে কি করছে? এই গ্রামের বস্তির ছেলেপুলোদের সাথে মিশছে। সাগর অবাক হয়ে রিমার দিকে তাকিয়ে থাকে। বিশ্বাস হচ্ছে না, এটা কি সেই রিমা যাকে আমরা চিনতাম? তারা রিমার কাছে এগিয়ে আসে। সাগর ব্যঙ্গের সুরে রিমাকে ডাকে। রিমা, তুই এখানে? রিমা ঘুরে তাদের দিকে তাকায়। তার মুখে কোনো বিরক্তি নেই, শুধু শান্ত ভাব। ও তোরা আয়। মিমি রিমার পোশাক এবং চারপাশ দেখে নাক সিটকে বলে, কি অবস্থা রিমা? তুই এই নোংরা পরিবেশে কি করছিস এইসব গরিবদের সাথে? এরা গরিব নয় মিমি, এরা আমার মানুষ, এদের পাশে থাকাটা দরকার। হঠাৎ তোর এত পরিবর্তন? নাইমের টাকা আর সাফল্য দেখে নিশ্চয়ই তোর মন গলেছে। এখন ওর কাছে ভালো সাজার চেষ্টা করছিস, তাই না? রিমার চেহারায় কষ্ট ফুটে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। আমি কারো কাছে ভালো সাজার চেষ্টা করছি না সাগর। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অনেক বেশি অহংকারী ছিলাম, মানুষকে ঘৃণা করতাম। আজ আমি আমার ভুল শুধরে নিতে চাইছি। ভুল শুধরে নিবি? নাহিমকে বিয়ে করার ধান্দা করছিস বুঝি? কোটিপতি জামাই কে না চায়? বন্ধ কর তোরা। আমি নাইমকে ওর টাকার জন্য চাই না, আমি ওকে সম্মান করি, ওর পরিশ্রমকে সম্মান করি, আর ওকে আমি ওকে ভালোবাসি। সাগর আর মিমি রিমার কথা শুনে হেসে ওঠে। সাগর হেসে বলে, ভালোবাসিস সে খ্যাটটাকে? মিমি হেসে যোগ করে, আজকালকার ভালোবাসা বোঝাই যায় না। টাকা দেখিয়ে ভালোবাসা হয় নাকি মানুষ দেখে? রিমা তাদের সাথে কথা বাড়ায় না। সে বাচ্চাদের দেখে ফিরেই তাদের সাথে কথা বলতে শুরু করে। সাগর আর মিমি রিমার পরিবর্তন দেখে হতাশ হয় এবং বিরক্ত নিয়ে সেখান থেকে চলে যায়। দূর থেকে নাহিম এই দৃশ্য দেখছিল। রিমা যে এভাবে তার গ্রামে এসে কাজ করবে, তার পুরনো বন্ধুদের সামনেও তার হয়ে কথা বলবে, এটা সে আশা করেনি। নাহিমের চোখে মুখে বিস্ময় এবং কিছুটা সফেন হওয়ার লক্ষণ দেখা যায়, কিন্তু তার মনে পুরনো ক্ষতগুলো এখনো দগদগে। সে রিমার পরিবর্তনটা লক্ষ্য করেছে, কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। নাইমের নতুন তৈরি হওয়া গ্রামের বাড়ির সামনে। সময় কয়েকদিন পর নাইমের নতুন বাড়ি তৈরির কাজ প্রায় শেষ। বাড়িটা আগের ছোট্ট ভিটার চেয়ে অনেক বড় এবং সুন্দর। নাইম তার বাবা মায়ের সাথে দাঁড়িয়ে কাজ তদারকি করছে। বাবা মা খুব খুশি। গ্রামের কিছু মানুষ নাহিমের সাথে কথা বলতে আসে। তারা নাহিমের প্রশংসা করে। একজন গ্রামের মানুষ বলে, বাবা নাহিম, তুমি এসেছো বলে আমরা চেয়ারম্যানের হাত থেকে রক্ষা পেয়েছি, আমাদের জমি ফেরত পেয়েছি, আর এই যে নতুন স্কুল রাস্তাঘাট হচ্ছে সব তোমার জন্য। এটা আমার থাকার জন্য নয়, এটা আপনাদেরও গ্রাম। আমরা সবাই মিলে এটাকে আবার সুন্দর করে তুলব। হঠাৎ সেখানে রিমা আসে। তার হাতে কিছু মিষ্টির প্যাকেট। সে নাইমের বাবা মায়ের কাছে আসে। রিমা নাইমের বাবা মাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? আপনাদের নতুন বাড়ি হচ্ছে দেখে খুব ভালো লাগছে। নাইমের বাবা মা কিছুটা অবাক হন। তারা রিমাকে চিনতে পারেন না। নাইমের মা বললেন, ওয়ালাইকুম আসসালাম। কে মা তুমি? নাইম এগিয়ে আসে। মা ও রিমা আমার কলেজের বন্ধু ছিল। নাইমের বাবা মা রিমার দিকে তাকান। রিমার বাবার কথা তাদের মনে পড়ে। তাদের মনে কিছুটা অস্বস্তি হয়, কিন্তু রিমার মুখে বিনয় আর আন্তরিকতা দেখে তারা কিছু বলেন না। রিমা মাথা নিচু করে বলে, আঙ্কেল আন্টি, আমার বাবার কাজের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বাবা আপনাদের সাথে যা করেছেন তার কোনো ক্ষমা নেই। নাইমের মা রিমার কথা শুনে নরম হন। ছেড়ে দাও মা সেসব কথা, যা হয়ে গেছে তা তো আর ফেরানো যাবে না। রফিক নাইমের দিকে তাকায়। নাইম চুপচাপ দাঁড়িয়ে রিমার কথা শুনছে। তার মুখে কোনো ভাবান্তর নেই। রিমা মিষ্টির প্যাকেটগুলো তাদের হাতে দেয়। এটা আপনাদের জন্য। আমার বাবা যা করেছেন তার জন্য আমি লজ্জিত। আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার, এই গ্রামের মানুষের পাশে থাকার। নাইমের বাবা মা মিষ্টিগুলো নেন। তারা রিমার পরিবর্তন দেখে বিস্মিত হন। রিমা নাইমের দিকে তাকায়। নাইম, তোমার সাথে কিছু কথা ছিল, একা। নাইম কিছুক্ষণ রিমার দিকে তাকিয়ে থাকে। তার মনে পুরনো কথাগুলো ঘুরপাক খাচ্ছে। সে রিমার আন্তরিকতা দেখছে, কিন্তু বিশ্বাস করতে পারছে না। নাইম শান্ত কণ্ঠে বলে,
আচ্ছা এসো। নাইম এবং রিমা নতুন বাড়ির কাছ থেকে একটু দূরে হেঁটে যায়। বাবা মা তাদের দিকে তাকিয়ে থাকে। নাইমদের জমির পাশে ফাঁকা জায়গা। নাইম এবং রিমা একা দাঁড়িয়ে কথা বলছে। চারপাশের পরিবেশ শান্ত। রিমা নাইমের দিকে তাকিয়ে গভীর অনুতাপ নিয়ে বলে, নাইম, আমি জানি আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার অযোগ্য। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি বুঝতে পারিনি মানুষ হিসেবে তুমি কতটা বড়। নাইম রিমার কথা শোনে, কিন্তু তার চোখে মুখে কোনো পরিবর্তন আসে না। তার নীরবতা রিমার কষ্ট বাড়ায়। রিমা কেঁপে ওঠে। প্লিজ নাইম, চুপ করে থেকো না। আমাকে বকা দাও, শাস্তি দাও, কিন্তু এভাবে নীরব থেকো না। আমার অপরাধবোধ আমাকে মেরে ফেলছে। নাইম দীর্ঘশ্বাস ফেলে। তুমি কি শুনতে চাও রিমা? শুনতে চাও তোমার বাবার অত্যাচারের কথা, আমাদের জমি হারানোর কথা, আমার বাবা মা কীভাবে পথে বসেছিলেন সে কথা? না নাইম, প্লিজ না। আমি সব জানি। আমি আমার বাবার জন্য লজ্জিত, কিন্তু আমি তোমাকে যে কষ্ট দিয়েছি তার জন্য আমি নিজে দায়ী। নাইম রিমার চোখের দিকে তাকায়। আমি বলিনি রিমা, কিছুই বলিনি। তোমার সেই থাপ্পড়, সেই অপমান, সেই কথাগুলো, তুই গরিবই থাকবি, তোর পরিচয়, তোর রক্তে, এগুলো আমার মনে গেঁথে গেছে। রিমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। জানি নাই, আর এই জন্যই আমি প্রতিদিন কষ্ট পাই। আমি বুঝতে পারছি তুমি আমাকে কেন ক্ষমা করতে পারছো না, কিন্তু আমি সত্যি বদলে গেছি নাই। আমি আর সেই রিমা নেই। নাইম রিমার মুখের দিকে তাকিয়ে তার আন্তরিকতা বোঝার চেষ্টা করে। তার মনে পুরনো রিমা আর এখনকার রিমার একটা দ্বন্দ্ব চলে। নাইম কিছুটা কঠিন কণ্ঠে বলে, বদলে গেছো? কীভাবে বুঝবো? যখন আমি গরিব ছিলাম তখন তুমি আমাকে ঘৃণা করতে, এখন যখন আমি বড়লোক তখন আমার কাছে এসেছো। কীভাবে বিশ্বাস করবো যে এটা টাকার টান নয়, এটা অনুতপ্ত নয়, এটা আমার সাফল্যের প্রতি মোহ নয়? রিমার মুখে কষ্ট ফুটে ওঠে। নাইম তাকে বিশ্বাস করছে না। রিমা দৃঢ় কণ্ঠে বলে, আমি জানতাম তুমি এটা বলবে, আর এটা তোমার বলার অধিকার আছে, কারণ আমি তোমাকে সেই বিশ্বাসযোগ্যতাটা কোনো দিনও দেইনি। কিন্তু নাই, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আজ আমি তোমার টাকা, তোমার পজিশন কিচ্ছু চাই না। আমি শুধু তোমার ক্ষমা আর তোমার বিশ্বাস ফিরে পেতে চাই। নাইম রিমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। তার মনে হয় রিমা সত্যি বদলে গেছে, কিন্তু তার ভেতরে একটা দ্বিধা কাজ করে। সে রিমার ভালোবাসার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। নাইম রিমার চোখের দিকে তাকিয়ে বলে, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো রিমা, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, একটা পরীক্ষা দিতে হবে, প্রমাণ করতে হবে তোমার এই অনুভূতি সত্যি, টাকার জন্য নয়, আমার জন্য। রিমা উৎসুক হয়ে জানতে চায়, কি পরীক্ষা? আমি রাজি, যে কোনো পরীক্ষা দিতে রাজি। নাইম রিমার দিকে তাকিয়ে তার পরীক্ষার কথা বলে। কিছুদিন পর ঢাকা শহরের একটি বস্তি এলাকা। রিমা একটি বস্তি এলাকায় কাজ করছে। চারপাশের পরিবেশ নোংরা, অস্বাস্থ্যকর। সে বস্তির শিশুদের জন্য একটি অস্থায়ী স্কুল তৈরি করতে সাহায্য করছে। সে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে, বস্তির মানুষদের সাথে কথা বলছে, তাদের সমস্যা শুনছে। তার পরনে খুব সাধারণ পোশাক, হাতে গ্লাভস পরে ময়লা পরিষ্কারেও সাহায্য করছে। এই পরিবেশ রিমার আগের জীবনের সাথে সম্পূর্ণ বিপরীত। নাহিম দূর থেকে রিমাকে দেখছে। সে তার গাড়িতে বসে আছে, তার মুখে গম্ভীর ভাব। সে দেখছে রিমা কতটা আন্তরিকভাবে কাজ করছে, কিভাবে বস্তির মানুষদের সাথে মিশছে। রোদ ধুলোবালিতে তার শরীর ক্লান্ত হলেও তার মুখে বিরক্তির ছাপ নেই, আছে তৃপ্তি। সাগর এবং মিমি হঠাৎ করে এই বস্তির এলাকায় আসে। হয়তো কোনো কাজে এসেছিল বা রিমার কথা শুনে অবাক হয়ে দেখতে এসেছে। তারা রিমাকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। মিমি অবাক হয়ে চিৎকার করে, রিমা, তুই এখানে, এই বস্তিতে? সাগর মুখ ঢেকে দুর্গন্ধ এড়ানোর চেষ্টা করে। উফ, কি বাজে গন্ধ রে বাবা, তুই এখানে কাজ করছিস? রিমা তাদের দিকে তাকিয়ে শান্তভাবে হাসে। হ্যাঁ, করছি। এখানকার মানুষগুলোর খুব কষ্ট, এদের একটু সাহায্য করার চেষ্টা করছি। সাগর রিমার কাছে এসে ফিসফিস করে বলে, তোর মাথা ঠিক আছে রিমা? নাইমকে ইমপ্রেস করার জন্য এত নিচে নামতে হবে না। মিমি হেসে বলে, আর কত নাটক করবি, চল এখান থেকে, আমার বমি পাচ্ছে। রিমা এবার কিছুটা কঠিন স্বরে তাদের দিকে তাকিয়ে বলে, এটা নাটক নয়, এটা আমার কাজ, আমার মন থেকে আসা কাজ। আর আমি এখানে নাইমকে দেখানোর জন্য আসিনি, আমি এখানে আমার নিজের জন্য এসেছি, আমার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য এসেছি। তোরা চাইলে থাকতে পারিস, নইলে যেতে পারিস, আমার কোনো সাগর আর অসুবিধা মিমি নেই।
রিমার মুখের দিকে তাকিয়ে তাদের পুরনো অহংকার দিয়ে এই রিমার আন্তরিকতা বুঝতে পারে না। তারা বুঝতে পারে রিমা সত্যি বদলে গেছে। তারা আর সেখানে দাঁড়াতে পারে না। বিরক্তি আর অস্বস্তি নিয়ে তারা সেখান থেকে চলে যায়। নাইম তার গাড়িতে বসে পুরো দৃশ্যটা দেখে। রিমার এই পরিবর্তন, তার আন্তরিকতা, তার পুরনো বন্ধুদের সামনে দাঁড়িয়ে নিজের কাজকে সমর্থন করা, সবকিছু নাইমের মনে গভীর ছাপ ফেলে। সে বুঝতে পারে রিমা সত্যি বদলে গেছে। তার ভালোবাসা হয়তো টাকার জন্য নয়, তার ভেতরের মানুষটার জন্য। এভাবে আরও কিছুদিন কেটে যায়। একদিন রাতের বেলা নাহিম এবং রিমা একটি সুন্দর রেস্টুরেন্টে বসে আছে। পরিবেশ শান্ত এবং নিরিবিলি। রিমা কিছুক্ষণ আগে বস্তি থেকে ফিরেছে। সে হাত মুখ ধুয়ে সাধারণ পোশাক পরে এসেছে। নাইমের চেহারায় আজ কোনো কাঠিন্য নেই, এক ধরনের নরম ভাব। নাইম রিমার দিকে তাকিয়ে হেসে বলে, আজ তো তোমাকে অন্যরকম লাগছে রিমা। বস্তিতে কাজ করে কেমন লাগলো? খুব শান্তি লাগলো নাইম। ওই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পেরেছি, এটা দেখে আমার খুব ভালো লাগছে। নাইম রিমার চোখের দিকে তাকায়। সে চোখের অহংকার আজ নেই, আছে আন্তরিকতা আর ভালোবাসা। নাইম ধীরে ধীরে বলে, আমি সব দেখেছি রিমা। তুমি যেভাবে ওখানে কাজ করছিলে, যেভাবে তোমার পুরনো বন্ধুদের কথার জবাব দিয়েছো, আমি বুঝতে পেরেছি তুমি সত্যি বদলে গেছো। রিমার চোখ ভিজে আসে। নাইম তাকে বিশ্বাস করছে। রিমা আবেগ আপ্লুত কণ্ঠে বলে, নাইম, তুমি তুমি আমাকে বিশ্বাস করেছো? হ্যাঁ রিমা, বিশ্বাস করছি। আর আমি বুঝতে পারছি আমার প্রতি তোমার অনুভূতি সত্যি। রিমা নিজেকে ধরে রাখতে পারে না, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নাইম তার হাত বাড়িয়ে রিমার হাত ধরে। কেঁদো না রিমা, আমি জানি তুমি কতটা কষ্ট পেয়েছো। তোমার বাবা যা করেছেন তার জন্য তুমি দায়ী নও। আর কলেজে তুমি যা করেছিলে আমি সেটা ক্ষমা করে দিয়েছি। ধন্যবাদ নাইম, আমাকে ক্ষমা করার জন্য ধন্যবাদ। নাইম রিমার চোখের দিকে তাকিয়ে থাকে। তার মনে অতীতের সব কষ্ট ও অপমান দূর হয়ে যায়। সে রিমার চোখে তার প্রতি গভীর ভালোবাসা দেখতে পায়। নাইম ধীরে ধীরে রিমার মুখের কাছে এগিয়ে আসে। রেস্টুরেন্টের আলো ঝলমল করছে, নরম মিউজিক বাজছে। নাইম এবং রিমা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তাদের চোখ একে অপরের চোখে আটকে থাকে। রিমার চোখে ভালোবাসার কৃতজ্ঞতা, নাইমের চোখে ভালোবাসা নতুন করে খুঁজে পাওয়ার আনন্দ। তাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হতে থাকে। পরিবেশটা তীব্র রোমান্টিক হয়ে ওঠে। নাইম রিমার মুখে হাত রেখে রিমা চোখ বন্ধ করেন। নাইম ধীরে ধীরে রিমার ঠোঁটের ওপর নিজের ঠোঁট রাখে। তাদের প্রথম চুম্বন। চুম্বনটি গভীর এবং আবেগাপূর্ণ। তাদের দীর্ঘ দিনের জমা হওয়া অনুভূতি যেন এই চুম্বনের মাধ্যমেই প্রকাশ পায়। চারপাশে পৃথিবী থেমে যায়। শুধু নাহিম আর রিমা একে অপরের মধ্যে হারিয়ে যায়। এই চুম্বন তাদের অতীতের সব ক্ষত মুছে দেয়, তাদের নতুন সম্পর্কের সূচনা করে। কিছুদিন পর সন্ধ্যা। নাহিম এবং রিমা গ্রামের নতুন বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। সূর্যাস্ত হচ্ছে। চারপাশের পরিবেশ শান্ত ও সুন্দর। গ্রামের আলো জ্বলে উঠছে ধীরে ধীরে। নাহিমের বাবা মা হয়তো নিচেই ঘরে বসে কথা বলছে। নাহিম রিমার হাত ধরে আছে। রিমা নাহিমের কাঁধে মাথা রেখেছে। তাদের মুখে তৃপ্তির হাসি। রিমা শান্ত কণ্ঠে বলে, ভাবতে পারিনি নাইম আমাদের গল্পটা এভাবে শেষ হবে। কলেজে যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনও কল্পনা করতে পারিনি যে তুমি একদিন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হবে। নাহিম হেসে রিমার হাত ধরে একটু চাপ দেয়। আমিও ভাবিনি রিমা, ভেবেছিলাম হয়তো সারা জীবন একা একাই লড়ে যাব, কিন্তু আজ তোমাকে পাশে পেয়ে মনে হচ্ছে আমার লড়াইটা আরও সহজ হয়ে গেছে। রিমা মাথা তুলে নাহিমের চোখের দিকে তাকায়। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি নাইম, সত্যি কি সব ভুলে গেছো? নাহিম রিমার কপালে আলতো করে চুমু দেয়। ভুলে যায়নি রিমা, তুমি ক্ষমা করে দিয়েছি। তোমার অনুতাপ আর ভালোবাসা সেই ক্ষতগুলোকে সারিয়ে দিয়েছে। মানুষ ভুল করে রিমা, কিন্তু ভুল বুঝতে পেরে শুধরে নেওয়াটার আসল ব্যাপার। রিমা নাহিমকে জড়িয়ে ধরে। ভালোবাসি নাইম, কিন্তু ভুল বুঝতে পেরে শুধরে নেওয়াই আসল ব্যাপার। আমিও ভালোবাসি রিমা, সবসময় ভালোবেসে যাব। তারা একে অপরের মধ্যে হারিয়ে যায়। তাদের পেছনে গ্রামের আলো জ্বলতে থাকে। তাদের নতুন জীবন শুরু হয়েছে। নাইম তার হারানো সম্মান, জমি সব কিছুই ফিরে পেয়েছে। আর রিমা খুঁজে পেয়েছে তার সত্যিকারের ভালোবাসা এবং নিজের ভেতরের ভালো মানুষটাকে। নাইম এবং রিমার গল্প প্রমাণ করে যে জীবন সবসময় সোজা পথে চলে না। সেখানে থাকে কষ্ট, অপমান, ভুল বোঝাবুঝি। কিন্তু সত্যিকারের ভালোবাসা, অনুতাপ এবং ক্ষমা সব বাধা অতিক্রম করতে পারে।
নাহিম তার অদম্য জেদ আর পরিশ্রম দিয়ে শুধু নিজেকে নয়, তার পরিবার এবং গ্রামকেও রক্ষা করেছে। আর রিমা তার অহংকার ভেঙে ভালোবাসার মূল্য বুঝতে পেরেছে। তাদের মিলন যেন প্রমাণ করে, যেখানে ভালোবাসা সত্যি, সেখানে কোনো অহংকার বা বৈষম্য টিকে থাকতে পারে না। নাহিম এবং রিমার নতুন জীবন শুরু হলো, যেখানে অতীতের কষ্টগুলো শুধু তাদের ভালোবাসাকেই আরও শক্তিশালী করবে।